আচ্ছা, I think we are live now. So, hello everyone, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো and আমিও অনেক ভালো আছি। আমাদের আইসিটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকে দ্য সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর 14 নম্বর ক্লাস এবং অলরেডি আমরা কিন্তু সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অনেকগুলো জিনিস কভার করে এসেছি। সো সেটার ধারাবাহিকতায় আজকে আমরা আরো কিছু জিনিস কভার করার চেষ্টা করব। তো তোমরা যারা জয়েন করেছো টুক করে তোমার ফ্রেন্ডকে একটু মেনশন করে দিতে পারো। এন্ড যারা জয়েন করোনি এখনো, আমরা তোমাদের জন্য কিছুক্ষণ ওয়েট করব। তোমরা একটু কাইন্ডলি তাড়াতাড়ি জয়েন করে ফেলো, ঠিক আছে? আমরা বেশি দেরি করব না, আমরা উইদিন 4-5, হ্যাঁ, 4টা 5-এর মধ্যে শুরু করে দেওয়ার চেষ্টা করব। যত তাড়াতাড়ি আসবা আমাদের জন্য ক্লাসটা শুরু করা তত ইজি হবে। সো আমি একটু দেখে ফেলি যে কে কি কমেন্ট করছো আর কারা কারা আছো। 24 জন আছো মাত্র। আমি আরো কিছুক্ষণ ওয়েট করব। আশরাফুন নিসা ইভা বলছো আসসালামু আলাইকুম। ফারজানা ইসলাম বলছো আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তারপর রিপা খাতুন বলছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাইফুল ইসলাম বলছো আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তানজিম মাহমুদ আছো আমাদের সাথে, মঈনুদ্দিন আছো, অনন্যা হুসেইন, শ্রেয়া আছো, আর হচ্ছে তাহসিনুল ইসলাম বলতেছো ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড। ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে তোমার ব্লার করে দেওয়া হয়েছে জাস্ট পিছনের অংশটা, হ্যাঁ। বাট ইটস ওকে, তোমরা যদি প্রবলেম হয় তো সেক্ষেত্রে আমরা তো অবভিয়াসলি সেটিংস যে কোনো সময় চেঞ্জ করে ফেলতে পারবো। ওকে, নান দিয়ে দেওয়া যায়, নান দিয়ে দিলে আই থিঙ্ক এটাও ঠিক আছে। ওয়েল, সঞ্জিদা জান্নাত, তানিয়া বর্ষা বলছো, তাসলিমা ছবি, জ্যোতি, হুমায়রা কবির, টিনা, আনিকা তাবাসসুম, প্রদীপ, হাসান রিজভি, ফয়সাল আহমেদ ফাহিম, তানিয়া বর্ষা, মঈনুদ্দিন, আচ্ছা, শিফাত শিহাব, তৌকিত আহমেদ, তানিয়া বর্ষা, নুজাত তাবাসসুম রত্না, রফিকুল ইসলাম, জান্নাতুল অর্ণা, শিফাত শিহাব, আফসানা মিম, আচ্ছা, রুবাবা ইফাত। ওয়েল, তো অনেকক্ষণ হয়ে গেছে, 3 মিনিট হয়েছে আমরা শুরু করেছি ক্লাস। আর 1 মিনিট 2 মিনিট ওয়েট করব, তারপর আমরা শুরু করে দিব। আর তোমরা কেন ক্লাসের স্টুডেন্ট সংখ্যা কম সেটা একটু আমি জানতে চাই। স্টুডেন্ট সংখ্যা তো কম হওয়া উচিত না, আমাদের উচিত কিন্তু আরো বাড়ানো, হ্যাঁ, বেড়ে যাওয়া। মিনিমাম তোমরা 5,000 জন 6,000 জন আছো, এর মধ্যে যদি 100 জনও ক্লাস না করো সেক্ষেত্রে এটা খুবই প্যাথেটিক ব্যাপারটা। হ্যাঁ, দাঁড়াও, এটা নিয়ে কিছু করা লাগবে। তোমাদের গ্রুপে একটা পোস্ট দেওয়া লাগবে যে তোমাদের কি সমস্যা বলো, তোমরা কেন ক্লাস করছো না। আর আমাকে একটু কাইন্ডলি জানাবা যে শুধু কি আমার ক্লাসে এরকম সংখ্যা কম থাকে নাকি এখন ওভারঅল এই ব্যাচে আমাদের এই কোর্সে ইংলিশ বাংলা আইসিটি কোর্সে ওভারঅল কমে গেছে স্টুডেন্টস, মানে লাইভে ক্লাস করার সংখ্যা কমে গেছে। একটু আমাকে জানাও তো ভাইয়েরা, আমি একটু দেখি যে কি হচ্ছে না হচ্ছে। যদি শুধু আমার ক্লাসে হয় তাহলে তো এটা খুব প্যাথেটিক হবে আমার জন্য এটলিস্ট, কারণ এত তো বাজে ক্লাস নেই না যে একদম স্টুডেন্ট আসবেই না। কুলসুম আক্তার ভাই, আমি ওকে। আচ্ছা, তাহসিনুল ইসলাম বলতেছো অ্যাসাইনমেন্ট প্রবলেম। সাদমান সিদ্দিকী বলছো ভাইয়া লাইভ করি না, রেকর্ডেড করি, ওকে। রফিকুল ইসলাম বলছো ভাইয়া কোথায় থেকে ক্লাস নিচ্ছেন? আচ্ছা, আমি আমার বাসা থেকে ক্লাস নিচ্ছি, বড় দেওড়া টঙ্গী থেকে। ওয়েল, অল ক্লাসেই কম থাকে, ওকে। আচ্ছা, তোমাদের অনেক প্রেশার মনে হয় বেড়ে গেছে, 22 ব্যাচ তো তোমরা, তোমাদের অ্যাসাইনমেন্ট চলছে, তোমাদের ওইদিকে আবার এইচএসসি ক্র্যাশ কোর্সের অনেকে জয়েন করেছো, তারপর হচ্ছে তোমাদের নিজস্ব পড়াশোনা আছে, নিজস্ব টিচার হয়তো বাসায় আছে। ওভারঅল হয়তো সবকিছু মিলিয়ে স্টুডেন্ট সংখ্যা কমে যাচ্ছে। বাট আমাদের মতো আমরা চলবো, আমরা সামনে যাব, যারা লাইভ ক্লাস করার তারা করবে, আর যারা লাইভ ক্লাস করতে পারছে না অবশ্যই অবশ্যই তারা ভিডিওটা দেখে নেবে। ওকে, আই থিঙ্ক এখন আমাদের শুরু করা উচিত। ওয়েল, আমরা শুরু করে দিই।
আমরা লাস্ট ক্লাসে সোফার যা পড়িয়েছি একটু করে 2 মিনিট আমি একটু রিক্যাপ করে দিব, যাতে তোমাদের মনে হয়ে যায়, বা যারা দেখো নাই তারাও যাতে বোঝো। আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম যে কিভাবে একটা ফাংশন লেখা যায়, তোমাদের ফাংশন লেখা শিখিয়েছিলাম। যে ফাংশনের কাজটা কি ভাইয়া, ফাংশনের কোনো আলাদা কোনো কাজ নেই আসলে। যে আমরা নর্মালি প্রোগ্রাম দিয়ে কি করি, একটা প্রোগ্রাম কেন লিখি? নর্মালি আমরা একটা প্রোগ্রাম লিখি যে কোনো কাজ করিয়ে নেওয়ার জন্য। তো সেই প্রোগ্রামে যদি একই কাজ বারবার হয়, যে কতগুলো সংখ্যার যোগফল তোমাকে বারবার বের করতে হচ্ছে, বা এভারেজ তোমাকে বারবার বের করতে হতে পারে, কোনো কিছু তোমাকে বলা হয়েছে 100টা ত্রিভুজের ক্ষেত্রফল বের করো, তাহলে সেক্ষেত্রে একটা ত্রিভুজের ক্ষেত্রফল লিখতে যদি তোমাকে 3-4 লাইন কোড লিখতে হয়, এরকম 100টা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হলে তোমাকে 3-4 লাইন ইন্টু 100, প্রত্যেকটা ত্রিভুজের জন্যই 3-4 লাইন করে করে লিখতে হবে, ঠিক না? কারণ তুমি ব্যাসার্ধ ইনপুট নিবা, সেটা আবার ক্ষেত্রফল ক্যালকুলেশন করে আবার শো করবা। তাহলে এই প্রত্যেকটা ত্রিভুজের জন্য যদি তোমার 3 বা 4 লাইন করে লাগে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য কোড, তাহলে তোমাকে 100টা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বললে তোমাকে 100 ইন্টু 4 লাইন, মানে 400 লাইনের কোড লিখতে হতো। বাট সেক্ষেত্রে আমরা সেই কাজটাকে সহজ করার জন্য আমরা কি করেছি, ফাংশনের ইন্ট্রোডাকশন করেছি। ফাংশনকে ইন্ট্রোডিউস করেছি। ফাংশনের কাজটা কি? কিছুই না, আমি একটা কাজ লিখে দিব, জাস্ট একটা ম্যাথের মতো, যে কিছু ইনপুট দিলে সে আউটপুট আমাকে দিবে। তাহলে জাস্ট আমি একবার কাজটা লিখে রাখলাম, ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ফর্মুলা একবার লিখে রাখলাম একটা ফাংশনের মধ্যে। এখন আমার যতগুলো ত্রিভুজের জন্য ক্ষেত্রফল দরকার, আমি জাস্ট ফাংশনটা কল করব, মানটা ইনপুট দিব, সে আমাকে আউটপুট দিয়ে দিবে, মানটা ইনপুট দিব, সে আমাকে আউটপুট দিয়ে দিবে। তাহলে ফাংশন ব্যবহার করার সুবিধাই হচ্ছে এটা, হ্যাঁ, যে একই কোড তোমাকে বারবার বারবার লিখতে হবে না, তুমি জাস্ট একবার ফাংশন আকারে লিখে ফেলবা, একবার ফাংশন আকারে লিখে ফেলবা, তারপর যখনই দরকার হয় তখন জাস্ট কল করবা। ঠিক আছে, এটাকে বলা হয় ফাংশন ডিক্লারেশন। এটাকে বলা হয় ফাংশন ডিক্লারেশন, মানে তুমি ডিক্লেয়ার করতেছো, ঘোষণা করতেছো। আর এটাকে বলা হয় ফাংশন কল, মানে তুমি কল করতেছো। ঠিক আছে, একবার হচ্ছে লিখা, সেটাকে বলে ডিক্লারেশন। এন্ড এখানে যখন তুমি কল করতেছো, মানে তাকে ইনপুট দিচ্ছ, সে আউটপুট তোমাকে দিচ্ছে, সেটাকে বলা হয় কল করা, ফাংশন কল করা। হ্যাঁ, জাস্ট লাইক এরকম যে আমরা এখানে এই লাইনে যেটা করেছিলাম, ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করেছিলাম, এরপর আমরা এই যে এখানে ভ্যারিয়েবলকে ব্যবহার করেছি, তারপর এখানে ভ্যারিয়েবলকে ইনপুট দিয়েছি, এগুলো ব্যবহার করেছি। ওয়েল, এরপর আমরা দেখেছিলাম কিছু কোড, তোমাদের এটা নোটে দেয়া আছে, অলরেডি তোমরা চেক করেছো। আর এরপর আমরা দেখেছিলাম যে ভ্যারিয়েবল ঘোষণা করা কতগুলো নিয়ম, এবং এখান থেকে অনেক ভালো ভালো অনেক বেশিরভাগ সময় এখান থেকে এমসিকিউ আসে বলেছিলাম। যে ভ্যারিয়েবল লেখার নিয়ম কি, প্রথমটা এ থেকে জেড বা ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড, প্রথম লেটারটা। তারপর হচ্ছে এর পরের লেটারগুলা হয়তো এ থেকে স্মল জেড বা ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড, ডিজিট, আন্ডারস্কোর আর ডলার, এই কয়টা ব্যতীত আর কোনো কিছু ইউজ করা যাবে না। ঠিক আছে, পার্সেন্টেজ এই সংখ্যাটা ভ্যারিয়েবলের নামের জন্য ব্যবহার করা যাবে না। তারপর আমরা দেখেছি যে একই ফাংশনে একই নামে 2 বা ততোধিক ভ্যারিয়েবল থাকতে পারবে না। একটা মেইন ফাংশনের ভেতর একই নামে একটাই ভ্যারিয়েবল থাকে। ঠিক আছে, জাস্ট লাইক আমি তোমাদের গতকালকে এক্সাম্পল দিয়েছিলাম যে একটা ঘরে একটা ফ্যামিলির মধ্যে একই নামে একজনই থাকে, বাট এমন হতে পারে যে হ্যাঁ, এই ঘরের বাইরে এই এলাকায় বা এই সমাজে আরো অনেকগুলো পরিবার আছে, সেই পরিবারে হয়তো একই নামে আরেকজন থাকতে পারে। তাহলে আমি পরিবার দিয়ে বোঝাচ্ছি ফাংশনের কথা। ঠিক আছে, তাহলে একটা ফাংশনে একটা নামের একটাই ভ্যারিয়েবল থাকবে। তারপর ভ্যারিয়েবলের নামের মধ্যে কোনো ফাঁকা জায়গা থাকতে পারবে না, সেটা আমরা বলেছিলাম। যেমন এখানে দেখতে পাচ্ছ যে ফ্লোট মার্কস স্পেস 10, একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, কিন্তু এখানে আবার একটা স্পেস আছে, খালি জায়গা আছে, এই স্পেস রাখা যাবে না। তারপর ভ্যারিয়েবলের নাম ডিজিট বা অঙ্ক দিয়ে শুরু হবে না। ভ্যারিয়েবলের নামকরণে ছোট হাতের অক্ষর আর বড় হাতের অক্ষর আলাদা আলাদা ভ্যারিয়েবল। যেমন তুমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলা মাই রোল, আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলা মাই রোল, এখানে 8টা হচ্ছে ক্যাপিটাল, এখানে 8টা হচ্ছে স্মল লেটার, তাহলে দুইটা কিন্তু আলাদা আলাদা ভ্যারিয়েবল। ঠিক আছে, দুইটা এক না। তুমি বলবো যে ভাই এটাও তো আর, এটাও তো আর, এটা এটা আর হলেও তাদের ভ্যালু কিন্তু আলাদা, এটা ক্যাপিটাল লেটার, এটা স্মল লেটার, তাহলে এই দুইটা ভ্যারিয়েবল, এটা কিন্তু আলাদা আলাদা ভ্যারিয়েবল। ঠিক আছে, ফাইনালি আমরা দেখেছিলাম কিছু রিজার্ভ ওয়ার্ড আছে, স্টেটমেন্ট আছে, ফাংশন আছে, কিওয়ার্ড আছে, এগুলোকে ভ্যারিয়েবলের নাম হিসেবে ব্যবহার করা যাবে না, এবং সর্বোচ্চ 31 ক্যারেক্টার ব্যবহার করে ভ্যারিয়েবলের নামকরণ করতে হবে। দেন আমরা কতগুলো অবৈধ ভ্যারিয়েবল দেখেছি এবং কতগুলো বৈধ ভ্যারিয়েবল দেখেছি, মানে এগুলো ভুল এবং এগুলো সঠিক।
কনস্ট্যান্ট এবং ভ্যারিয়েবলের মাঝখানে পার্থক্য দেখেছি আমরা, যে কনস্ট্যান্টের মান নির্দিষ্ট থাকে বাট ভ্যারিয়েবলের মান নির্দিষ্ট না, এটা মান চেঞ্জ হয়। কিন্তু ভ্যারিয়েবলের একটা জিনিস ফিক্সড, সেটা কিন্তু হচ্ছে এই মেমোরিতে লোকেশন অ্যাড্রেসটা ফিক্সড। ভ্যারিয়েবলের জন্য মেমোরিতে তার যে লোকেশন আছে, মানে ভ্যারিয়েবলটা একটা পাত্র, পাত্রের মধ্যে একটা নাম লিখে দিয়েছো, তাহলে এই পাত্রটা তো মেমোরির কোনো না কোনো একটা জায়গায় আছে, তাহলে মেমোরির ওই জায়গাটা কিন্তু ফিক্সড। কিন্তু তার মধ্যে মান আসতে পারে বিভিন্ন, ধরো এর মধ্যে 10 রাখলা, আবার কখনো 20 রাখতে পারো, এটাকে আপডেট করে 30 দিতে পারো। তাহলে এই ভিতরে যে মান থাকবে সেটা তুমি চেঞ্জ করতে পারো, বাট এই পাত্রটা যেই অ্যাড্রেস মেমোরিতে আছে, যেখানে আছে সেখানেই কিন্তু থাকবে। কারো কি ব্লার দেখায়? ওয়েল, ব্লার দেখানোর কথা না, আমার এখানে মোবাইলেও কিন্তু ক্লিয়ার আসতেছে। হ্যাঁ, আমার মোবাইলেও আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি একদম। ওয়েল, এই তো ছিল হচ্ছে আমাদের গত ক্লাসের রিভিউ। আজকে আমরা সামনে আরেকটু পড়া শুরু করি, দেখি সামনে কি পাওয়া যায়। আজকে আমরা দেখবো মেইনলি অপারেটর। অপারেটর নিয়ে অনেক বড় তোমাদের পড়াশোনা আছে এখানে, এবং আমি সবগুলো আস্তে আস্তে এক্সপ্লেন করার চেষ্টা করব। অপারেটর, আমি তোমাদের স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি, স্ক্রিনটা অলরেডি শেয়ার করে আছে। আচ্ছা, আজ আমাকে মেনশন দেয়নি বলে না ভাইয়া, ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার হওয়া উচিত। ওয়েল, অপারেটর কি জিনিস? মূলত অপারেটর হচ্ছে, আমরা অলরেডি জানি, যেমন ধরো তোমরা যে প্লাস মাইনাস ভাগ চিহ্ন গুণ চিহ্ন ব্যবহার করো, এগুলো কিন্তু কি এক একটা অপারেটর। আমরা যে প্লাস মাইনাস ভাগ তারপর হচ্ছে গুণ এগুলো ব্যবহার করি, এগুলো কিন্তু এক একটা কি আসলে এক একটা অপারেটর, রাইট? এরা কি করে? এদের নিজস্ব কোনো মান নাই। এদের কি নিজস্ব কোনো মান আছে? এদের নিজস্ব কোনো মান নাই, নিজস্ব মান নেই, কিন্তু এরা অন্য কোনো অপারেন্ডের উপর কাজ করে তার একটা ভ্যালু দিতে পারে, রাইট? যেমন শুধু প্লাসের কোনো মূল্য নাই, শুধু প্লাসের কোনো মান নাই, বাট 10 প্লাস 20 এটার কিন্তু একটা মান আছে, সেটা হচ্ছে 30। তাহলে অপারেটর হচ্ছে যে কি করে, অপারেট করে। এবং কাকে অপারেট করে? অপারেন্টকে অপারেট করে। তার মানে এখানে যে 10 আর 20 এগুলোকে বলা হয় অপারেন্ট। এগুলোকে কি বলা হয়? এগুলোকে আমরা বলতে পারি অপারেন্ট। তাহলে এদেরকে আমরা বলতে পারি অপারেন্ট। আর তাদের উপরে যেই কাজ করেছে, অপারেট করেছে, তাকে আমরা বলতে পারবো অপারেটর। ঠিক আছে? কিছু কিছু অপারেটর আছে, কিছু কিছু অপারেটর আছে বাইনারি, কিছু কিছু অপারেটর আছে ইউনারি। তোমরা হয়তো নাম শুনবা। কিছু কিছু অপারেটর আছে বাইনারি, এবং কিছু কিছু অপারেটর আছে ইউনারি। বাইনারি অপারেটর বলতে আমরা কাদেরকে বুঝি? যেমন বলতে পারো, এই যে আমরা প্লাস বলতেছি, প্লাস কি একটা অপারেটরের উপর কাজ করতে পারে? শুধু 10 প্লাস, এটার কি কোনো মিনিং আছে? এটার কোনো মিনিং নাই। কিন্তু আমি জানি যে প্লাসের দুই পারে যদি দুইটা ভ্যারিয়েবল বসতে পারে, মানে দুইটা অপারেন্ড বসে, তাহলে কিছু মান দেয় সে। তাহলে এটাকে বলা হয় বাইনারি অপারেটর। ঠিক আছে? এন্ড সেম এজ মাইনাস, মাইনাসটাও কিন্তু আমরা জানি বাইনারি অপারেটর, কারণ দুইটা জিনিস থাকতে হবে দুই পাশে। তাহলে এভাবে এই সকল অপারেটর যাদের দুইটা জিনিস দরকার হয়, মিনিমাম দুইটা অপারেন্ট দরকার হয়, তাদেরকে বলা হচ্ছে বাইনারি অপারেটর। এন্ড ইউনারি অপারেটর কারা? যাদের শুধুমাত্র একটা দিয়েই হয়ে যায়, একটা অপারেটর দিয়েই কাজ হয়ে যায়। এখন একটা অপারেটর দিয়ে কাজ হতে পারে, একটা অপারেটর কোনটা আছে? একটা অপারেটর কোনটা আছে? তোমরা কি কেউ বলতে পারো যে এমন কোন অপারেটরের নাম যেটা শুধুমাত্র একটা অপারেন্ডের উপর কাজ করে? আচ্ছা, এখন দুঃখ করে লাভ নাই। হ্যাঁ, সিঙ্গেল বলে কেউ মেনশন দেওয়া নাই, এটা নিয়ে দুঃখ করার কিছু নাই। সিঙ্গেল মিঙ্গেল এসব চিন্তা ভাবনা এখন করো না। হ্যাঁ, ভার্সিটিতে ওঠো, সব মিঙ্গেল হয়ে যাবা, ঠিক আছে? আর যখন বয়স হবে তখন এমনিতেই সময় মিঙ্গেল হয়ে যাবা। এত সিঙ্গেল ডাবল এত টেনশন করার কিছু নাই, বা হা হুতাশ করার দরকার নেই। সময় হইলে সব হবে। হ্যাঁ, যদি থাকে নসিবে ধীরে ধীরে আসিবে। হ্যাঁ, ঠিক আছে? একটা কথায় আছে, নসিবে থাকলে এমনিতে আসবে, এবং যখন সময় হবে, যখন তোমার সৃষ্টিকর্তা তোমার জন্য আহ কাউকে পাঠাবে, তখন তুমি এমনিতেই পেয়ে যাবে। ঠিক আছে? সেটা হোক ফ্যামিলি থ্রুতে বা সেটা যেভাবেই হোক না কেন। এখন এই বয়সে পড়াশোনা করতেছো, পড়াশোনা করো, এই সিঙ্গেল ডাবল নিয়ে হাউতাস করো না। ঠিক আছে?
তাহলে আমাকে এমন একটা অপারেটরের নাম বলো যেটা হচ্ছে শুধুমাত্র একটা অপারেন্ড দিয়ে কাজ করে। একজন বলতেছো গ্রেটার দ্যান, একজন বলতেছো গ্রেটার দ্যান। গ্রেটার দ্যান কি ইউনারি অপারেটর? গ্রেটার দ্যান এর জন্য তো দুইটা লাগে, যে বাম পাশেটা বড় না ডান পাশেটা বড়। গ্রেটার দ্যান এর জন্য তো দুইটা অপারেটর লাগে, ঠিক আছে? গ্রেটার দ্যান এর জন্য দুইটা অপারেটর লাগে। আচ্ছা, ভেরি গুড। একজন বলেছো রুট, স্কয়ার রুট, ভেরি গুড। ঠিক আছে, স্কয়ার রুট, হ্যাঁ স্কয়ার রুট হতে পারে একটা ইউনারি অপারেটর, যেটা হচ্ছে শুধুমাত্র একটা রাশির উপরে কাজ করতে পারে। ঠিক আছে, স্কয়ার রুট। আর কি কি হতে পারে? পার্সেন্টেজ, পার্সেন্টেজ, পার্সেন্টেজ কি একটা মানের উপর কাজ করে? 10%, হ্যাঁ পার্সেন্টেজ আমরা বলতে পারি। বাট আমাদের সি প্রোগ্রামিং এ কিন্তু পার্সেন্টেজ বলতে কিছু নাই। সি প্রোগ্রামিং এ পার্সেন্টেজ বলতে কিন্তু কিছু নাই, ঠিক না? সি প্রোগ্রামিং কিন্তু এটা বা এটা মানে বোঝায় ভাগশেষ। সি প্রোগ্রামিং কিন্তু এটা কিন্তু একটা বাইনারি অপারেটর। সি প্রোগ্রামিং এ এটা একটা বাইনারি অপারেটর, কারণ এটার দুই পাশে দুইটা মান দরকার হয় যে ভাগশেষ রিটার্ন করে। ডি বাই ডিএক্স, ডি বাই ডিএক্স, হ্যাঁ সেটাকে আমরা বলতে পারি ইউনারি অপারেটর। ওয়েল, ঠিক আছে। স্কয়ার, স্কয়ার হচ্ছে একটা ইউনারি অপারেটর আমরা বলতে পারি। ফাইন, হ্যাঁ মোটামুটি সবাই অনেকে পারছো। ডিগ্রি হচ্ছে ইউনারি অপারেটর। যাই হোক, তাহলে আমরা অপারেটর নিয়ে কাজ করছি। অনেক টাইপের অপারেটর আছে, তোমরা দেখবা তোমাদের বইতে অনেকগুলা টাইপের অপারেটর। আমরা সবগুলো নিয়ে আস্তে 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 আগাবো, ঠিক আছে? এবং সবগুলো ইম্পর্টেন্ট। সবার প্রথমে যদি আমি অপারেটরের ক্লাসিফিকেশন দেখাতে চাই, অপারেটরকে মেইনলি সি ল্যাঙ্গুয়েজ, সি ল্যাঙ্গুয়েজে অপারেটরকে তোমার 8 ভাগে ভাগ করা হয়েছে, 8 ভাগে ভাগ করা হয়েছে, 8টা ক্লাসিফিকেশন। প্রথম আমি এই ক্লাসিফিকেশন গুলোর নাম বলি, তারপর সেগুলোকে এক্সপ্লেন করবো আস্তে আস্তে। হ্যাঁ, অ্যারিথমেটিক অপারেটর, প্রথমটাকে বলা হচ্ছে অ্যারিথমেটিক। নাম শুনে আসলে বুঝতে পারতেছো যে এটা হচ্ছে কি অ্যারিথমেটিক, মানে তোমার অ্যালজেব্রা টাইপের না, যোগ বিয়োগ গুণ ভাগ এই টাইপের কাজ যেটা করবে সেটাকে বলতেছি অ্যারিথমেটিক অপারেটর। এবং এর মধ্যে কে কে আছে ভাইয়া? অ্যারিথমেটিক অপারেটর মধ্যে আমাদের প্লাস আছে, মাইনাস আছে, গুণ আছে, ভাগ আছে। এগুলোকে আমরা বলতে পারি এগুলো কি অ্যারিথমেটিক অপারেটর। এগুলোকে আমরা বলতে পারি অ্যারিথমেটিক অপারেটর, যেটা হচ্ছে অ্যারিথমেটিক বীজগাণিতিক কাজ করে। সেকেন্ড আরেকটা ক্লাসিফিকেশন, সেটাকে আমরা বলতে পারি রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর। এখন রিলেশনাল অপারেটর বলতে কি বোঝাচ্ছি? রিলেশন, সম্পর্ক। আমি সম্পর্ক বোঝানোর চেষ্টা করছি যে আমি কি ছোট নাকি বড় নাকি অসমান, এরকম সম্পর্ক বোঝানোর চেষ্টা করছি। তাদেরকে বলা হচ্ছে রিলেশনাল অপারেটর। কেমন হতে পারে? এই যে লেস দেন অর ইকুয়াল, গ্রেটার দেন অর ইকুয়াল, হ্যাঁ, তারপর হচ্ছে নট ইকুয়াল। এগুলোকে আমরা বলতে পারি, এগুলোকে আমরা বলতে পারি রিলেশনাল অপারেটর। এবং এখানে আরেকটা অপারেটর আছে, লিখে দেই কারণ এগুলো। তাহলে যেটা বললাম যে লেস দেন অর ইকুয়াল, তারপর আমরা বলতে পারি গ্রেটার দেন অর ইকুয়াল, তারপরে আমাদের কাছে আছে ডাবল ইকুয়াল। এই যে দেখছো, এখানে আমি তোমাদের একটা সুন্দর জিনিস পড়াবো, একটু পরে বোঝাচ্ছি। তারপর হচ্ছে নট ইকুয়াল। এখানে আপাতত এই যে এই অপারেটরটা মাথায় রাখো, এটা যে ডাবল ইকুয়াল, এটা কি, এটার নাম কি বলছি? এটা হচ্ছে রিলেশনাল। রিলেশন, দুই পাশে দুইটা অপারেন্ডের মধ্যে রিলেশন বোঝানোর জন্য। ধরো ছোট নাকি বড়, অসমান নাকি ছোট সমান, নাকি বড় অথবা সমান, এই যে দুইটা মানের মধ্যে সম্পর্ক স্থাপন করে যেই অপারেটর গুলো, তাদেরকে আমরা বলছি রিলেশনাল অপারেটর। তাহলে রিলেশনাল অপারেটরের মধ্যে কিন্তু আমাদের ডাবল ইকুয়ালটা চলে আসছে। কেউ একজন আমাকে বলছিল ভাইয়া যে ডাবল ইকুয়াল কেন ব্যবহার করা হয়, ডাবল ইকুয়াল মানে কি? তাহলে আপাতত এখন বুঝে রাখো, ডাবল ইকুয়াল হচ্ছে একটা রিলেশনাল অপারেটর, যেটা দুইটা অপারেন্ডের মাঝখানে রিলেশনকে বোঝায়, সম্পর্ক কেমন সেটা বোঝায়। ঠিক আছে, কে বড়, কে ছোট, কে সমান, কে অসমান, এই সম্পর্কগুলোকে বোঝায়। ভাই সব জায়গায় যে রিলেশন কেন এসে পড়ে ভাই? আচ্ছা, এই রিলেশন ওই রিলেশন না, ঠিক আছে? তোমাদের সমস্যা কি জানো? তোমরা হচ্ছে একটু ইমম্যাচিউর, তো তোমরা এখনো ছোট, এই জন্য তোমাদের মাঝখানে তোমাদের যে কোনো কিছু শুনলেই তোমাদের ভেতরে কেমন কেমন জানি লাগে, ঠিক আছে? বাট কেমন কেমন আসলে বয়সটাও এরকম, হ্যাঁ, কেমন কেমন লাগা যাবে না, কেমন কেমন লাগা অনেক সময় আছে। এখন আপাতত পড়াশোনা জিনিস নিয়ে, তোমার পড়া নিয়ে একটু কেমন কেমন লাগাও। ওয়েল, এরপর আরেকটা অপারেটর আছে যেটাকে বলা হচ্ছে লজিক্যাল অপারেটর।
আমি জিনিসগুলো আস্তে আস্তে তোমাদের বোঝাচ্ছি যাতে বুঝতে পারো, ধরতে পারো, এবং এই ক্লাসিফিকেশন গুলো বুঝতে পারা, ধরতে পারাটা দরকার আছে আমাদের। ঠিক আছে, ফাইন। তাহলে এখন আমরা শিখবো লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর মানে কি? নাম শুনে বোঝা যাচ্ছে এটা হচ্ছে লজিক রিলেটেড। লজিক রিলেটেড, হ্যাঁ। লজিক মানে কি? যুক্তি। আমরা কি বলতে পারি? যুক্তি, যে হ্যাঁ দুইজন সত্য কথা বলছে তার মানে আমাদের অ্যান্সার হবে সত্য। যুক্তিতর্ক, হ্যাঁ, যে একজন হ্যাঁ বলছে একজন না বলছে, তাহলে দুইজনকে মিলে আমরা কি বলতে পারি? যে না। তারপর হচ্ছে কোনো কিছুর উল্টা। হ্যাঁ এর উল্টা কি? না। হ্যাঁ এর উল্টা হচ্ছে ইয়েস, এর উল্টা হচ্ছে নো। তাহলে এই যে লজিক্যাল কথাগুলা, যুক্তিগত কথাগুলো, আমরা তোমরা এই অ্যালজেব্রা দেখবা না, বুলিয়ান অ্যালজেব্রা দেখবা তোমাদের চ্যাপ্টার 3 তে পড়ানো কথা তোমাদের সায়েম ভাইয়ার। তোমাদের সায়েম ভাই কবে রিটার্ন করে দেখা যাক। তো বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে যুক্তি সম্পর্কিত, আমাদের যুক্তি নিয়ে কাজ করি। ঠিক আছে, যে আমাদের এমন যুক্তি হতে পারে, আমরা এরকম একটা যুক্তি দাঁড় করালাম যে সবচেয়ে বেশি যারা ভোট দিবে তারাই হচ্ছে সত্য, মানে 5 জনের মধ্যে 3 জন বললো ইয়েস, 2 জন বললো না। তাহলে আমরা এমন একটা যুক্তি বলবো যে যারা বেশি বেশি সংখ্যক হ্যাঁ হলে উত্তর হ্যাঁ হবে। ঠিক আছে, আবার এমন হতে পারে যে না, 2 জন আছো, কেউ যদি না বলে তাহলে আমি সিদ্ধান্তটাকে বা যে কোনো প্রপোজালটাকে বাদ করে দিতে পারি। তাহলে বিভিন্ন যুক্তি সম্পর্কিত যে অপারেটর গুলো, সেগুলোকে আমরা বলছি লজিক্যাল অপারেটর। আমি এগুলোর অ্যাপ্লিকেশনও দেখাবো, প্রত্যেকটার অ্যাপ্লিকেশন আমি ধরে ধরে দেখাবো কেমন অপারেটর হতে পারে বা অপারেটর, সেগুলোকে বলা হচ্ছে লজিক্যাল অর অপারেটর, যেটাকে আমরা ডাবল, আচ্ছা আগে আমি এটাকে বলা হয় লজিক্যাল অর অপারেটর, এটাকে বলা হয় লজিক্যাল এন্ড অপারেটর, এন্ড এটাকে বলা হয় লজিক্যাল নট অপারেটর। আমি নামগুলো আগে একটু বলে দিই, এগুলো স্পেশাল, হ্যাঁ। এটার নাম হচ্ছে অর, এটার নাম হচ্ছে এন্ড, এটার নাম হচ্ছে নট। ওই যে তোমরা সেটের মধ্যে পড়ছিলা না, এন্ড অর নট। অর মানে কি? অর মানে দুইটার একসাথে নিয়ে নিবা। স্যার ভাইয়ার মেবি নেট প্রবলেম, আপনারা সবাই একটু ওয়েট করেন। হ্যাঁ চলে এসেছি আমি, আই এম ব্যাক। হ্যাঁ আমি চলে এসেছি ভাই, একটু ওয়েট করো, আমি ল্যাপটপটা আবার ল্যাপটপ দিয়ে কানেক্ট করে আসতেছি আবার। হঠাৎ করে নেটটা চলে গেল। লজিক্যাল অর এন্ড নট আমরা পড়তেছিলাম, লজিক্যাল অর এন্ড নট। এটা হচ্ছে তোমরা যখন থার্ড চ্যাপ্টারে ওই বুলিয়ান অ্যালজেব্রা পড়ে আসবা তখন এটা আরো সহজ হয়ে যাবে। বাট আপাতত মনে রাখতে পারো এরকম, যে হ্যাঁ অথবা না দিয়ে যে লজিকটা আমরা দাঁড় করাতে পারি সেটাকে আমরা বলছি লজিক্যাল, বা যে অপারেটর হ্যাঁ এবং না নিয়ে কাজ করে সেটাকে আমরা বলতে পারি লজিক্যাল অপারেটর। যেমন বলো, ধরতে পারো যে কেউ ইয়েস বললো কেউ নো বললো, একজন বললো ইয়েস একজন বললো নো, তাহলে এই দুইজনের রেজাল্ট মিলে তুমি কি করতে পারো? তুমি চাইলে বলতে পারো যে হ্যাঁ একজন যদি ইয়েস বলে তাহলে আমি ইয়েস নিব। আবার এমন লজিক তুমি দাঁড় করাতে পারো যে ইয়েস, একজন বললো ইয়েস একজন বললো নো, যে তুমি তাদের একজন যদি না বলে তাহলে তুমি নো। মানে কোন একটা সিদ্ধান্তের মধ্যে তুমি ভোট নিতেছো, ঠিক আছে, ভোটটা কয় ভাবে নেওয়া যেতে পারে, এমন একটা যুক্তি দাঁড় করাতে পারো যে হ্যাঁ একজন যদি ইয়েস বলে বা নো বলে তাহলে আমি ইয়েস নিব, দুইজন যদি ইয়েস বলে তাহলে আমি ইয়েস নিব, এবং দুইজন যদি না বলে তখন আমাকে নো নিতে হবে। আচ্ছা আমি তোমাদের এটাকে আলাদা করে একটু বোঝানো, তোমাদের বুলিয়ান অ্যালজেব্রা পড়ালে এটা ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের সায়েম ভাইয়ের উপর ওয়েট করতেছে, আচ্ছা তোমাদের সায়েম ভাইটা পড়াক, তারপর আমি এটা আবার বুঝাই দিব, সমস্যা নেই। ল্যাপটপটা দিয়ে জয়েন করার চেষ্টা করি।
আমি ল্যাপটপটা দিয়ে একটু জয়েন করছি, একটু ধৈর্য ধরো তোমরা। ওয়েল, তাহলে আপাতত জেনে রাখো যে এটা হচ্ছে লজিক্যাল অর, লজিক্যাল এন্ড আর লজিক্যাল নট। এন্ড অর নট দিয়ে কি বোঝায় এটা আমরা পরে দেখবো আবার। ফাইন। এরপর হচ্ছে আরেক ধরনের অপারেটর আছে যেটাকে আমরা বলতে পারি কন্ডিশনাল অপারেটর। কন্ডিশনাল অপারেটর, কন্ডিশনাল অপারেটর দেখতে কেমন? কন্ডিশনাল অপারেটর মানে শর্তাধীন অপারেটর। হ্যাঁ, কন্ডিশনাল তো বুঝে যাচ্ছে, কন্ডিশন মানে কি? কন্ডিশন মানে শর্ত। তাহলে শর্তাধীন যে অপারেটর আছে সেটাকে বলা হয় কন্ডিশনাল অপারেটর। এবং সেটা দেখতে কেমন হয়? সেটা দেখতে এরকম হয় যে একটা কোয়েশ্চেন মার্কস, তারপর হচ্ছে একটা কোলন। এটার ইমপ্লিমেন্টেশন কি সেটা আমি দেখাই দিব, এটা হচ্ছে ইম্পর্টেন্ট বলতে পারো। দেন হচ্ছে আমাদের আরেক ধরনের অপারেটর আছে, সেটাকে আমরা বলছি ইনক্রিমেন্ট এন্ড ডিক্রিমেন্ট অপারেটর। ইনক্রিমেন্ট এন্ড ডিক্রিমেন্ট অপারেটর সেটা কেমন? ইনক্রিমেন্ট এন্ড ডিক্রিমেন্ট, নাম শুনে বুঝতে যাচ্ছে, বুঝতে পারতেছো যে বাড়ানো কমানো বোঝানো হচ্ছে। ইনক্রিমেন্ট মানে বাড়ানো, ডিক্রিমেন্ট মানে কমান। তাহলে বাড়ানো কমানো আমরা কিভাবে বুঝবো? সেটার জন্য এক ধরনের অপারেটর আছে যে প্লাস প্লাস অথবা মাইনাস মাইনাস। এটা মানে কি সেটা আমি সামনে এক্সপ্লেন করছি, সমস্যা নাই, একটু ধৈর্য ধরো। ফাইন। তাহলে ইনক্রিমেন্ট অপারেটর দেখলাম, এরপরে আমাদের ডিক্রিমেন্ট অপারেটর, এরপর হচ্ছে আর কি আছে? স্পেশাল অপারেটর আছে, বিটওয়াইজ অপারেটর আছে। আগে নাম পড়ার নাম লিখে দিই, তারপরে আমি তোমাদের এক্সপ্লেন করছি। স্পেশাল কিছু অপারেটর আছে। স্পেশাল অপারেটর, স্পেশাল অপারেটর মধ্যে কোনগুলো? যে কমা, তারপর হচ্ছে সাইজ অফ, এগুলো অনেক ডিটেলস, হ্যাঁ অনেক ডিপে, তোমরা এখন এগুলো বুঝবা না হয়তো, বাট আমি আপাতত জাস্ট লিখে দিচ্ছি কারণ এগুলো তোমাদের আসতে পারে। এই প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা অপারেটর যেগুলো আমি মার্ক করতেছি। ফাইন। স্পেশাল অপারেটরের পরে আমাদের আরেকটা অপারেটর আছে, এটাকে বলা হচ্ছে বিট ওয়াইজ অপারেটর। বিট ওয়াইজ অপারেটর মানে বিট নিয়ে কাজ করে। সেগুলোকে হচ্ছে এরকম অর আছে, এরকম এন্ড আছে, এরকম লেফট শিফট আছে, এরকম রাইট শিফট আছে, ঠিক আছে, এরকম নট আছে। তো এই প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা অপারেটর। এগুলোর কাজ, সবগুলোর কাজ তুমি হয়তো এখনো জানবা না, বুঝবা না, বাট আস্তে আস্তে তুমি যখন সি প্রোগ্রাম শিখবা তখন বুঝে যাবা। আমি একটু দেখি, আমার ম্যাকবুক কানেক্টই করতে পারতেছি না। সাইম ভাইয়া কখন আসবে? সাইম ভাইয়া দেখা যাক সাইম ভাইয়া কখন রিটার্ন করে। কত বিচিত্র অপারেটর, হ্যাঁ অনেক ধরনের বিচিত্র অপারেটর আছে। এগুলোর মোটামুটি হচ্ছে তোমাদের আপাতত, হ্যাঁ তোমাদের লেভেল হচ্ছে অ্যারিথমেটিক জানলে ইনাফ, রিলেশনালটাও জানতে পারো, কন্ডিশনটা জানতে পারো, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা জানতে পারো। বাকি বিট ওয়াইজ, স্পেশাল আর লজিক্যাল এগুলো তোমাদের জানার দরকার নেই বা বোঝার দরকার নেই, বাট তুমি চাইলে বুঝে রাখতে পারো কারণ তোমাদের বইতে যেহেতু আছে, বুঝে রাখা ভালো। সবার প্রথমে অ্যারিথমেটিক অপারেটর উদাহরণ যদি বলি, অ্যারিথমেটিক সম্পর্কে তেমন কিছু বলার নাই, তোমরা সবকিছু ব্যবহার করতে পারো, ভাগ করতে পারো, গুণ করতে পারো, যোগ করতে পারো, এটা সবাই পারো। রিলেশনাল অপারেটর গুলো বোঝার দরকার আছে। রিলেশনাল অপারেটর গুলো কোথায় ব্যবহার করা হয়? যেমন ধরো তুমি চিন্তা করলা, তুমি হচ্ছে কাউকে কি দিতে পারো, ধরো তুমি কাউকে ই দিবা, ওই কি বলে ডিগ্রি দিবা, ঠিক আছে, তাহলে আমরা রিলেশনাল অপারেটর সম্পর্কে একটু ডিটেলসে যাই। রিলেশনাল অপারেটর সম্পর্কে একটু ডিটেলসে যাব। ধরো তোমাকে এমন একটা কোড করতে বললো, রাইট এ প্রোগ্রাম, write a program so that কি করতে পারো তুমি, এ ধরো এ প্লাস বি সি এগুলা দিতে পারো। হ্যাঁ, তোমাকে নাম্বার ইনপুট দিবে যে আমি পাইছি 80 বা 85, তাহলে তুমি তাকে গ্রেড দিবা যে হ্যাঁ তুমি এ প্লাস পাইছো বা তুমি এ মাইনাস পাইছো, ঠিক আছে। যে কেউ যেই নাম্বার ইনপুট দেখ না কেন, কেউ যদি এরকম এই রেঞ্জে ইনপুট দেয়, ধরো আমরা যদি রেঞ্জটা লিখে দিই, ধরো আমরা এমন একটা কোড লিখবো যে 80 থেকে 100 পর্যন্ত হচ্ছে এ প্লাস, ঠিক আছে, 80 থেকে 100 পর্যন্ত এ প্লাস, তারপর 70 থেকে 80 পর্যন্ত ধরো এ মাইনাস, তারপর 60 থেকে 70 পর্যন্ত ধরো আমরা দিব এ, তারপর ধরো 40
থেকে 70 পর্যন্ত আমরা দিব হচ্ছে বি। আর ধরো 40-এর নিচে পাইলে, 0 থেকে 40 পাইলে আমি তাকে দিব হচ্ছে এফ, ফেল। ধরো এরকম কতগুলো ডিগ্রি তোমাকে দিতে বললো, তাহলে এখানে এই ডিগ্রি গুলো দেওয়ার জন্য তোমাকে অবশ্যই কি কম্পেয়ার করতে হবে না? ধর কেউ একটা নাম্বার ইনপুট তো দিবে, ঠিক না? তুমি কি করবা? সবার আগে তুমি ইনপুট নিবে, একটা ইনপুট নিয়ে চেক করবা, ঠিক না? চেক করবা, এগুলোর সাথে চেক করবা যে হ্যাঁ মিলতেছে কিনা, কোন রেঞ্জে পড়তেছে। এই যে তুমি চেক করবা, একটা সংখ্যা ইনপুট নিচ্ছ, ইনপুট নিয়ে সেটাকে চেক করবা। চেক করতে হলে কি তোমাকে তুলনা করতে হবে না? যে বড় নাকি ছোট, কতটুকু তুলনা করতে হবে তো। তাহলে এই যে তুলনা করার জন্য আসলে আমরা এই রিলেশনাল অপারেটর গুলো ব্যবহার করে থাকি। তাহলে তুলনা করার জন্য আমরা এই রিলেশনাল অপারেটর গুলো ব্যবহার করে থাকি, ঠিক আছে? এখন যদি তোমাদের একটু করে বলে দিই, লজিকটা বলে দিই। আমার কলেজে রেজাল্ট দিছে, কেউ এ প্লাস পায় নাই। আচ্ছা ভাইয়া, এক্সামের জন্য ক্লাস অফ দিছে, বাট রিসেন্টলি এর কথা বলতে পারি না। ওয়েল, 80 পেলে কোনটা দিবে তাহলে? 80 পেলে এ প্লাস, ঠিক আছে? 80 থেকে 100 বলেছি, আমরা হচ্ছে ইনক্লুসিভ দিই। আচ্ছা, 70 থেকে 79 আর 60 থেকে 69 এই রেঞ্জ বানাই দিই। হ্যাঁ, তাহলে আই থিঙ্ক সুন্দর হবে। 60 থেকে 69 দিলাম, তারপর 40 থেকে কত দিব? 59 দিই, আর হচ্ছে 0 থেকে 39 দিই। আচ্ছা, এই পর্যন্ত, ঠিক আছে? এখন কি করা লাগবে? সবার আগে তোমাকে ইনপুট নিতে হবে। তোমাকে আমি যদি বলি যে তুমি এটাকে গ্রেড দাও, তুমি কি করবা? চিন্তা করবা কিভাবে, প্রোগ্রাম লিখতে হবে কিভাবে। তুমি লিখবা যে ইন্টিজার এ, একটা সংখ্যা ইনপুট তো নিতে হবে, বা ইন্টিজার NUM একটা নাম্বার ডিক্লেয়ার করলাম, তারপর স্ক্যানএফ করে এই সংখ্যাটা ইনপুট নিবা, ঠিক না? স্ক্যানএফ %d নাম। তাহলে তুমি এখানে কি করলা? প্রথমে সংখ্যাটাকে ডিক্লেয়ার করলা, ভ্যারিয়েবলটাকে, সেই ভ্যারিয়েবলটাকে ইনপুট নিলা। এখন সেই ইনপুটকে তোমাকে তুলনা করতে হবে না, কম্পেয়ার করতে হবে না, যে এটা কি এই রেঞ্জের মধ্যে আছে কিনা, 80 থেকে 100 মধ্যে আছে কিনা। তাহলে তুমি কি করবা? কম্পেয়ার করবা। তো কম্পেয়ার করার জন্য যেটা করা হয় সেটা হচ্ছে, তুমি কি কম্পেয়ার করলে? যে নাম্বার। তুমি যেটা করবা, নাম্বার ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 80 কিনা, ঠিক না? এই যে কম্পেয়ারটা করলা, তুমি এ প্লাস দিবা এখন, ঠিক আছে? শুধু কি এটা কম্পেয়ার করলেই হবে? যে নাম্বার যদি 80 থেকে বেশি হয় বা 80 সমান হয়, তাহলে আমি এ প্লাস দিব, দেন এ প্লাস। আমি সিম্পল একটা লজিক বললাম যে নাম্বারকে তুলনা করলা, তাহলে তুমি এ প্লাস দিবে। এটা কি হবে? এটা কি ওকে আছে কিনা আমাকে একটু বলো, এটা করলে কি হবে কিনা? নাম্বারিং, হ্যাঁ আমি জানি, আমি এটা নিজের গ্রেড, আমার নিজের গ্রেড, হ্যাঁ আমি নিজে বানাইছি গ্রেড, আমার নিজের ইউজার ডিফাইন গ্রেড। ফাইন, তাহলে আমাকে বলো আমি যে এই কন্ডিশনটা লিখছি এটা কি ঠিক আছে কিনা, ওকে কিনা? আমি একটু জানতে চাই আমার এই কন্ডিশনটা ওকে কিনা, যে আমি লিখলাম নাম্বার যদি 80-র চেয়ে সমান বা বড় হয় তাহলে এ প্লাস। এটা কি হয়েছে কিনা? না, এটা হয় নাই। তুমি অনেকে বলছো, একজন বলছো হ্যাঁ, একজন বলছো ইয়া, একজন বলছো ওকে। না, এটা হয় নাই। কেন হয় নাই? কারণ এই যে তুমি একটা ইনপুট সংখ্যা ইনপুট নিলা, সে যদি এখানে 110 দেয় তাহলে কি হবে? 110 দিলে তো সেটা 110 দিলে তো আর এ প্লাস হওয়া সম্ভব না, এটা তো ভ্যালিড না, এটা তো ইনভ্যালিড একটা সংখ্যা। তাহলে শুধু তোমার এই 80-র চেয়ে বড় বা সমান চেক করলেই হবে না, তোমাকে চেক করতে হবে যে সে 100 বা 100-র কম পাইছে কিনা, এই রেঞ্জের মধ্যে 80 থেকে বড় বা সমান, 100 থেকে ছোট বা সমান আছে কিনা, এই দুইটা চেক করতে হবে, নাহলে কিন্তু অ্যান্সার তোমার কারেক্ট অ্যান্সার আসবে না। ঠিক আছে, দুইটাই সত্য হইতে হবে, ঠিক না? নাম্বার গ্রেটার দেন অর ইকুয়াল 80 এটা যেমন সত্য হইতে হবে, সাথে সাথে নাম্বার ইজ লেস দেন অর ইকুয়াল 100 এটাও কিন্তু সত্য হইতে হবে। তাহলে দুইটাই যদি সত্য হয় তাহলে তুমি এ প্লাস দিবা। এবার ঠিক আছে, হ্যাঁ ভাইয়া। তাহলে এখন দুইটাকে একই সাথে সত্য হইতে হবে। তাহলে দুইটাকে একই সাথে সত্য হওয়ার জন্য আমি যে আরেকটা অপারেটর ব্যবহার করব, এখানে কিন্তু এটা একটা কি, এটা একটা রিলেশনাল অপারেটর, এটাও একটা রিলেশনাল অপারেটর। এখন আমি এখানে আরেকটা অপারেটর ইউজ করব, এটা হচ্ছে, একটু খেয়াল করো দেখো, সেটা হচ্ছে এই যে এম%।
তাদের মাঝখানে আরেকটা অপারেটর ব্যবহার করেছি। এটা কেন? এন্ড এন্ড এটা কি? দেখো এই অপারেটরটার নাম কি? এই যে এই অপারেটর এন্ড এন্ড এর অপারেটর নাম কি? এটা হচ্ছে এন্ড, এবং এটা কি? লজিক্যাল এন্ড। তাহলে লজিক্যাল যুক্তি, যুক্তি দিয়ে আমি কথা চিন্তা করতেছি, যুক্তি দিয়ে চিন্তা করছি যে এটা সত্য হবে, হইতে হবে, এবং এইটাও সত্য হইতে হবে। এই দুইটাই যদি সত্য হয় তাহলেই কেবলমাত্র এ প্লাস পাওয়া সম্ভব। একটা সত্য হইলো, একটা মিথ্যা হইলো, তাহলে কিন্তু এ প্লাস আমি দিব না। আবার এইটা মিথ্যা হইলো, এটা সত্য হইলো, তাহলেও কিন্তু আমি এ প্লাস দিব না। আমি কখন এ প্লাস দিব? যখন দুইটাই আমার সত্য। তাহলে এই দুইটাই সত্য হলেই আমি কেবলমাত্র হ্যাঁ অ্যান্সার দিব। এটা বোঝানোর জন্য আমাকে এই এন্ড অপারেটর ইউজ করতে হয়েছে, ডাবল এন্ড। তাহলে ডাবল এন্ড মানে কি? ডাবল এন্ড মানে হচ্ছে দুইটা যদি হ্যাঁ হয় তাহলেই সে হ্যাঁ রিটার্ন করবে। যে কোনো একটা যদি ফলস হয়ে যায় তাহলে সে আর এটা এক্সিকিউট করবে না, বাদ দিয়ে দিবে। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে লজিক্যাল এন্ড। আবার লজিক্যাল অর, ভাইয়া আরেকটা তো অপারেটর ছিল এখানে, তো যে এরকম একটা অপারেটর ছিল ভাইয়া, এই যে অর, এরকম একটা অপারেটর ছিল ভাইয়া। এটা মানে কি? এই দুইটা অপারেটর, এইটা দুইটা টান, এটা মানে কি? এটা মানে হচ্ছে যে কোনো একটা সত্য হলেই হয়েছে, যে কোনো একটা সত্য হলেই সে ইয়েস অ্যান্সার দিবে। তাহলে আমরা একটা লজিক বানানোর চেষ্টা করতেছি। তোমরা বুলিয়ান অ্যালজেব্রা পড়ো নাই, তো এই জন্য আমি এটা বলতে পারতেছি না এইভাবে। তাহলে কেউ একজন যদি জিরো বলে, একজন যদি জিরো বলে, তাহলে অ্যান্সার আসবে জিরো। একজন যদি জিরো বলে, একজন একজন ওয়ান বলে, তাহলে অ্যান্সার আসবে ওয়ান। একজন যদি ওয়ান বলে, একজন জিরো বলে, তাহলে অ্যান্সার আসবে ওয়ান। দুইজন যদি ওয়ান বলে, তাহলে অ্যান্সার আসবে ওয়ান। এটাকে বলা হয় অর গেট, এ অর বি। তোমরা এখন এটা শিখো নাই, সামনে শিখবা, তোমাদের চ্যাপ্টার 3 তে শেখানো উচিত ছিল। হ্যাঁ, এ আর বি, এটাকে বলা হচ্ছে এ অর বি। তার মানে লজিক, এটা কেমন একটা লজিক? এটা এমন একটা লজিক যে দুইজনের যে কেউ একজন যদি ইয়েস বলে, ওয়ান মানে হচ্ছে ইয়েস আর জিরো মানে হচ্ছে নো। ঠিক আছে, দুইজনের একজন যদি ইয়েস বলে তাহলে দেখো অ্যান্সারে ইয়েস আছে, মানে ওয়ান আছে। এটাকে বলা হয় লজিক্যাল অর। আর আরেকটা লজিক আছে, সেটাকে বলা হয় লজিক্যাল এন্ড। যেমন এ বি, দুইজন যদি জিরো বলে তাহলে অ্যান্সার হচ্ছে জিরো। একজন যদি জিরো বলে, একজন যদি ওয়ান বলে, তাহলে অ্যান্সার জিরো। একজন ওয়ান, একজন জিরো, তাহলে অ্যান্সার জিরো। যখন দুইজনই হ্যাঁ বলবে, তখন শুধুমাত্র অ্যান্সারটা হ্যাঁ। এই দেখো পার্থক্যটা দেখো, এটাকে বলা হয় এন্ড, এটাকে বলা হয় এ এন্ড বি, এটাকে বলা হয় এ অর বি। ঠিক আছে, এটা হচ্ছে অর, এটা হচ্ছে এন্ড। তাহলে অর এবং এন্ড এর মধ্যে পার্থক্যটা কি এবং তাদের কোথায় ব্যবহার করা লাগতে পারে? যেমন আমরা এই জায়গায় দেখেছি যে আমার দুইটা কন্ডিশন সত্য হইতে হবে, এটাও সত্য, এটাও সত্য। 80-র চেয়ে সমান বড় হইতে হবে, 100-র চেয়ে সমান বা ছোট হইতে হবে। তার মানে এটা ওয়ান, চিন্তা করো মনে মনে, এটা ওয়ান, তাহলে এটা ওয়ান, এটা ওয়ান। দুইটাই যখন ওয়ান হবে শুধুমাত্র তখনই আমি এটা করতে চাই। তাহলে দুইটাই ওয়ান হলে অ্যান্সার ওয়ান কোথায় আছে দেখো তো, শুধুমাত্র দুইটা ওয়ান হলেই ওয়ান কোথায় আছে? এখানে আছে। এগুলো এখানে আসলে কি করে? হ্যাঁ, এটা লাগবে, তুমি প্রোগ্রামিং করছো না, প্রোগ্রামিং এ লাগবে। যেমন এখানে তো একটা বাস্তব উদাহরণ দেখাই দিলাম যে ভাই 80-র থেকে বড় বা সমান হইতে হবে, 100-র চেয়ে সমান আর ছোট হইতে হবে, তাহলে আমি কেবলমাত্র এ প্লাস দিতে পারবো। শুধুমাত্র এটা সত্য হইলো কিন্তু 100-র চেয়ে ছোট হইলো না, তাহলে কিন্তু আমি এ প্লাস দিব না, আমি বলবো সমস্যা আছে। আবার শুধুমাত্র 80-র চেয়ে বড় হইলো কিন্তু 100-র চেয়ে ছোট হইলো না, এটাও কিন্তু আমি দিব না। কেন ভাইয়া? কারণ দেখো, কেউ যদি 100 পায়, ধরো 110 পাইলো, তাহলে কোনটা সত্য হবে বলতো? কোন কন্ডিশনটা সত্য হবে? তাহলে যে নাম্বার গ্রেটার দেন 80 এটা সত্য হবে, ইয়েস। নাম্বার গ্রেটার দেন লেস দ্যান ইকুয়াল 100 এটা কি সত্য হবে? না, এটা মিথ্যা হবে, কারণ 110 এখানে আসতেছে না। আবার যদি কেউ ধরো কত পাইলো, ধরো এরকম পাইলো যে কত ধরবো, কত ধরা যায়, ধরো 80-র থেকে বড় হইতে হবে, 100 থেকে ছোট হইতে হবে। তাহলে ধরো কেউ পাইলো হচ্ছে এরকম 70 পাইলো, তাহলে কি হবে?
কেউ যদি 70 পায় শুধুমাত্র 70 পাইলো, তাহলে কিন্তু হ্যাঁ 100 থেকে ছোট, হ্যাঁ এটা সত্য, বাট 80 থেকে কিন্তু বড় না, এটা মিথ্যা। তার মানে কাউকে যদি তোমাকে এ প্লাস দিতে হয়, তাহলে তোমাকে দুইটাই সত্য হইতে হবে, তাকে 80 থেকে বড় হইতে হবে, আবার 100 থেকে ছোট হইতে হবে। তাহলে যখন এরকম দুইটাই সত্য হওয়া লাগবে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য, তখন আমরা এন্ড ব্যবহার করব। কথা কি বোঝা গেছে? এটা লজিক্যালি কাজ করে, যুক্তি দিয়ে কাজ করে, ঠিক আছে? এগুলোকে বলা হয় বুলিয়ান অ্যালজেব্রা। তোমরা এখনো বুলিয়ান অ্যালজেব্রা পড়ো নাই, তোমাদের চ্যাপ্টার 3 তে পড়ানো উচিত ছিল। হ্যাঁ, বুলিয়ান অ্যালজেব্রা, হ্যাঁ, লজিক্যাল যে অপারেটর গুলো থাকে বা লজিক নিয়ে কাজ করে যারা, তাদেরকে বলা হয় তোমার লজিক্যাল জিনিসপত্র। হ্যাঁ, যেমন লজিক্যাল অপারেটর ব্যবহার করছো। আচ্ছা, তাহলে এটা তো আমি তোমাদেরকে এখানে পড়াইলাম। তাহলে তোমাকে যদি এরকম কোনো সিদ্ধান্ত নিতে হয়, যুক্তির উপর বেস করে কোনো সিদ্ধান্ত নিতে হয়, তাহলে তুমি কি করবা? দুইটাই সত্য হইতে হবে এরকম যদি হয়, তাহলে তুমি এন্ড দিবা, ঠিক আছে? আর এমন যদি হয় যে না, একটা সত্য হলেই হবে, একটা সত্য হলেই অ্যান্সার দিবা তুমি। আমি তোমাদের এক্সাম্পল দেখাবো। তাহলে আপাতত এটা তো বুঝলা যেটা কি হয়েছে। এখন তাহলে আমরা এখানে রিলেশনাল অপারেটর ব্যবহার করলাম, আমরা এখানে লজিক্যাল অপারেটর ব্যবহার করলাম, আর কি করা যায়? গেটে এগুলো আছে, হ্যাঁ গেটে এগুলো আছে। এগুলো আপাতত মাথা থেকে মানে টেনশন নিও না, এগুলো পড়াবে। হ্যাঁ, তোমাদের সাইম ভাই পড়াবে, সাইম ভাই পড়াবে, সাইম পড়াবে, ঠিক আছে? সো টেনশন নিও না, এগুলো এগুলো পাবা সামনে আবার। ফাইন। তাহলে এরকম কিছু হতে পারে। আবার আরেকটা কি হতে পারে, আমি তো গ্রেড দিব বলছিলাম, তো গ্রেড দেওয়া শিখাই। এই কন্ডিশনটা তো শেষ, প্রথম কন্ডিশন শেষ। পরেরটা কি? 70 থেকে 79 পেলে এ মাইনাস। তাহলে এখানে আরেকটা চেক করতে হবে, আরেকটা চেকিং। সেই চেকিংটা কি? নাম্বার ইজ গ্রেটার দেন ইকুয়াল 70 কিনা, এন্ড নাম্বার ইজ লেস দেন ইকুয়াল 79 কিনা। এই যে আরেকটা চেক করলাম, এটা সত্য হলে দেন কি হবে? এ মাইনাস। তাহলে এইভাবে করে করে তুমি সবগুলো গ্রেড তুমি চাইলে নিজে নিজে দিতে পারবা, ঠিক আছে? এটাকে আমি সাইডে ছোট করে লিখে দিই, কারণ এটা রাখার আপাতত দরকার নেই। এরপর আমাদের আরেকটা কন্ডিশন হতে পারে কি, যদি নাম্বার গ্রেটার দেন ইকুয়াল 60 হয়, লেস দেন ইকুয়াল 79 হয়, গ্রেটার দেন ইকুয়াল 60 এন্ড নাম্বার লেস দেন ইকুয়াল 69 হয়, তাহলে দেন তুমি সিদ্ধান্ত নিছো যে এ দিবা। হ্যাঁ, দুইটা ওয়ান তো অরেও আছে। একজন খুব সুন্দর কথা বলছো যে ভাই আপনি বলছেন দুইটা ওয়ান হলে অ্যান্সার যেটা ওয়ান সেটা ব্যবহার করতে হবে, কিন্তু দুইটা ওয়ান তো ভাইয়া অরেও আছে। হ্যাঁ, দুইটা ওয়ান অরেও আছে, কিন্তু সেই ওয়ান গুলো আরো আছে। দেখো এখানে ওয়ান কি, একটা যদি সত্য হয় একটা যদি মিথ্যা হয়, তাহলেও হ্যাঁ অ্যান্সার দিবে। আমাকে এটা দরকার? আমি চাই শুধুমাত্র শুধুমাত্র তখনই আমি অ্যান্সার এ প্লাস দিব যখন দুইটাই সত্য হবে। দেখো, শুধুমাত্র দুইটা সত্য মানে দুইটা ওয়ান আছে আর উত্তরও ওয়ান, এরকম কোথায় আছে? এরকম শুধুমাত্র এন্ড গেটেই সম্ভব, লজিক্যাল এন্ডেই সম্ভব, যে দুইটা ওয়ান হলে শুধুমাত্র অ্যান্সার ওয়ান, ঠিক আছে? যে কোনো একজন জিরো হয়ে গেলেই এই যে অ্যান্সারটা জিরো, যে কোনো একজন জিরো হয়ে গেলেই অ্যান্সারটা জিরো, আর দুইজন জিরো মানে তো অ্যান্সার এমনিতেই জিরো। এসএসসি ক্র্যাশ করছে কি আপনি 3.2 করাবেন? হ্যাঁ আমি করাবো, ঠিক আছে? তোমাদের এসএসসি ক্র্যাশ করছে পুরো সিলেবাসটা আমি শেষ করাবো, ওখান থেকে আমি চ্যাপ্টার 3 ধরেছি, তো ওখানে আমি করাচ্ছি। এগুলো সামনে যাবে আর কি, এখনো দেরি আছে অনেক। আপাতত আমি এই পর্যন্ত থাকুক, আমি সামনে আরো কিছু দেখানোর দরকার হলে দেখাবো। তাহলে আপাতত আমাদের অ্যারিথমেটিক অপারেটর শেষ, রিলেশনাল অপারেটর শেষ, লজিক্যাল অপারেটর শেষ। আচ্ছা, এখানে একটা নট অপারেটর তোমরা দেখতেছো, নট অপারেটর দেখতেছো। নট অপারেটর কাজ কি?
নট অপারেটরের কাজ দেখতেছো, নট অপারেটর কাজ কি? নট অপারেটরের কাজ কি তোমরা বলতে পারো? ভাইয়া এটা কোড করে কম্পাইল করে দেখান প্লিজ। আচ্ছা, এটা কোড করে কম্পাইল করতে গেলে আমাকে আরেকটু ডিপে যেতে হবে। হ্যাঁ, এটা এখনো কমপ্লিট কোড হয় নাই। যেমন দেন, দেন মানে কোনো কিছু আছে সি প্রোগ্রামিং এ? দেন মানে কিছু নাই তো। তোমাকে এখানে ইফ এলস ব্লক ইউজ করতে হবে। ইফ এলস, ইফ এলস এখন শিখাই নাই, এই জন্য এটা করাবো না, এটা সামনে করাবো আবার। ঠিক আছে, গ্রেডিং দেওয়াটা শিখাবো সি প্রোগ্রামিং করে, বাট এখানে ইফ এলস তোমাদের শিখাই নাই তো, এই জন্য দেখাচ্ছি না। অপোজিট লজিক হবে কি? হ্যাঁ, অপোজিট লজিক মানে কেউ যদি ইয়েস বলে তাহলে তুমি বলে দিবা নো, কেউ যদি নো বলে তাহলে সেটার অপোজিট তুমি বলবা ইয়েস। এটাকে বলা হয় লজিক্যাল নট। হ্যাঁ, এটার জন্য যে অপারেটর ব্যবহার করা হয় সেটা হচ্ছে লজিক্যাল নট অপারেটর। মানে ধরো তোমাকে সবাই কেউ বলছে যে হ্যাঁ, আমি যদি তোমাকে ইয়েস বলি তুমি আমাকে নো বলবা, আবার আমি যদি তোমাকে নো বলি তুমি আমাকে ইয়েস বলবো, মানে সবসময় উল্টা উল্টা কথা বলবা। তাহলে সে উল্টা কথা বলার জন্য তোমাকে নট অপারেটর, লজিক্যাল নট অপারেটর ব্যবহার করতে হবে। আমি তোমাদের শিখাবো, এগুলো অনেক ডিটেলস এর জিনিসপত্র, তো এটা একটা কোর্স, পুরো সি প্রোগ্রামিং শিখাবো তোমাদের। তো পুরো সি প্রোগ্রামিং নিয়েই তোমাদের একটা কোর্স বানানো যায়, হ্যাঁ, কিভাবে সি শেখানো হয়। তো সেক্ষেত্রে তো এটা একটা চ্যাপ্টার শুধু, এখানে একটা চ্যাপ্টার, বাট এটা পুরো একটা কোর্স, বিশাল কোর্স। আচ্ছা, আপাতত সামনে যাই, আমি আরো জিনিস তোমাদের শিখাবো। এখন যাই যে কন্ডিশন অপারেটর। কন্ডিশন অপারেটর কাজ এখন বুঝবা না, ডিরেক্ট ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আগে বুঝাই নি। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট তোমাদের কি মনে আছে? আমরা কখনো কখনো আমাদের ইনক্রিমেন্ট করা লাগতো, ওই যে যখন আমরা ধারা যোগ করতাম, ধারার যোগফল বের করতাম, তখন আমাদের ইনক্রিমেন্ট করা লাগতো, মনে আছে? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট 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 প্লাস n পর্যন্ত যে আমরা যোগফল বের করতাম, তখন আমাদের কি করতে হইতো? ওই যে একটা আই অপারেটর নিতে হইতো, যে আই ইকুয়াল টু 1 দিয়ে শুরু করতাম, আর সাম ইকুয়াল টু আমরা 0 দিয়ে শুরু করতাম, মনে আছে? তারপর কি করতাম, এখান থেকে আসার পরে নিচে গিয়ে আমরা একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করতাম, একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করতাম আমরা এখানে, যদি তোমাদের মনে থাকে আর কি, একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করতাম যে আই এর মান কি এন এর মান থেকে ছোট কিনা। যদি ইয়েস হয়, যদি ইয়েস হয় তাহলে আমরা কি করতাম মনে আছে? আমরা সামের ভিতরে সাম প্লাস আই করে দিতাম, আর আই এর মান আই ইকুয়াল টু আই প্লাস 1 করতাম, তারপর আবার এখানে ব্যাক করতাম। এরকম একটা লুপ চলতে থাকতো, একটা লুপ চলতে থাকতো, লুপ চলতে থাকতো, কতক্ষণ চলতে থাকতো? যতক্ষণ এটা সত্য হয়, মানে এটা মিথ্যা হয়। যদি নো হইতো, নো হওয়ার সাথে সাথে আমরা প্রিন্ট করে দিতাম সাম। তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছ যে আয়ের মান প্রত্যেক এক এক করে বাড়তেছে, তাহলে আয়ের মান এভাবে এক এক করে বাড়তে থাকলে তুমি এক ধরনের অপারেটর ব্যবহার করতে পারো, তুমি একটা অপারেটর ব্যবহার করতে পারো, ঠিক আছে? সেটাকে বলা হয় ইনক্রিমেন্ট অপারেটর। যেমন তুমি আই ইকুয়াল টু আই প্লাস 1 না লিখে তুমি জাস্ট লিখতে পারো কি জানো? তুমি লিখতে পারো আই প্লাস প্লাস, জাস্ট এতটুকু। এটা যা কথা, আই ইকুয়াল টু আই প্লাস 1 একই কথা। তাহলে এখানে প্লাস প্লাস দিয়ে আমি কি বোঝাতে চাচ্ছি? প্লাস প্লাস দিয়ে আমি বোঝাতে চাচ্ছি এক করে বাড়াও। প্লাস প্লাস মানে কি? এক করে বাড়াও। আবার এমন হতে পারে না, কখনো কখনো তোমার দরকার হচ্ছে কি কমানো, মানে আই ইকুয়াল টু আই মাইনাস 1 কখনো কখনো দরকার হতে পারে, এরকম। তাহলে এটা কি একটা এক মান কমানো বোঝায় না, ডিক্রিমেন্ট বোঝায় না, এটাকে এটা এটা বোঝায় ডিক্রিমেন্ট। তাহলে এটাকে চাইলে লেখা যায় এইভাবে, আই মাইনাস মাইনাস, শুধু আই মাইনাস মাইনাস। তাহলে এইভাবে শুধু মাইনাস মাইনাস কে বলা হয় ডিক্রিমেন্ট অপারেটর, ডিক্রিমেন্ট অপারেটর, ঠিক আছে? তাহলে শুধু আমরা আই ইকুয়াল টু আই প্লাস 1 না লিখে লিখতে পারি আই দিয়ে প্লাস প্লাস, তার মানে আই এর মান এক বাড়াও, অথবা আমরা লিখতে পারি আই ইকুয়াল টু আই প্লাস 1, তোমার যেটা ইচ্ছে, বাট এটা লেখা হচ্ছে বেটার। ভাইয়া যদি 2 করে বাড়া হয় তখন কি আই প্লাস 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 হবে না? তখন এভাবে ডাবল প্লাস লিখতে পারবে না, হ্যাঁ, তখন ঝামেলা আছে, তখন ঝামেলা আছে। শুধুমাত্র এক করে করে বাড়ানোর ক্ষেত্রে আমরা এটা করব, 2 3 বাড়ানো করার ক্ষেত্রে এটা করব না আপাতত।
ঠিক আছে, যদি 1 করে বাড়াইতে হয় বা 1 করে কমাইতে হয়, তোমাকে কেউ যদি বলে 1 করে করে কমাও, তাহলে তুমি এইভাবে করবা। এখন এখানে আরো কিছু কথাবার্তা আছে তোমাদের শিখাচ্ছি। যেমন তোমাদের বইয়ে একটা 2 ধরনের আছে। ধরো তুমি যেটা করতে পারো i প্লাস প্লাস লিখতে পারো, অথবা তুমি প্লাস প্লাস i লিখতে পারো। এই দুইটার মাঝখানে অনেক পার্থক্য আছে। যে প্লাস প্লাস i আর i প্লাস প্লাস, এই দুইটা মানে কি? প্লাস প্লাস i এবং একটাকে বলা হয় i প্লাস প্লাস। ঠিক আছে, একটাকে বলা হয় পোস্ট ফিক্স, এটা হচ্ছে পোস্ট ফিক্স। একটাকে বলা হয়, আচ্ছা, একটাকে প্রিফিক্স বলা হয়, একটাকে পোস্ট ফিক্স বলা হয়। হ্যাঁ, এটা তো আগে আসতেছে, তাহলে এটাকে প্রিফিক্স বলা লাগবে, আর এটাকে বলা হবে পোস্ট ফিক্স। এখন ভাইয়া, আই এর আগে যা, আই এর আগে প্লাস প্লাস দেওয়া আর আই এর পরে প্লাস প্লাস দেওয়া, দুটো কি একই জিনিস না? না, একই জিনিস না। কেন একই জিনিস না এবং কিভাবে এটা এক্সপ্লেন করা যায় সেটা আমি একটু বলতেছি। হ্যাঁ, আবার বলি। একটাকে বলা হচ্ছে পোস্ট ফিক্স, মানে দেখো পরে আসতেছে প্লাস প্লাস, এই জন্য এটাকে বলা হচ্ছে পোস্ট, মানে পোস্ট। আর এখানে প্লাস প্লাস আগে আসতেছে, তারপর আই আসতেছে, এই জন্য এটাকে বলা হচ্ছে প্রিফিক্স। এখন এই দুইটার মানে কি? তোমাদের বইয়ে একটা এক্সাম্পল দেওয়া আছে, আমি সেই এক্সাম্পলটা ডিরেক্টলি নিয়ে আসি, কারণ শুধু শুধু টাইম ওয়েস্ট করে লাভ নেই। এক্সাম্পল ডিরেক্টলি নিয়ে আসি, তারপর এক্সপ্লেন করতেছি। এটা দরকার আছে, পাশাপাশি দুইটা ছবি দিই, তাহলে তোমরা বুঝবা। আচ্ছা, এখানে তোমরা দুইটা ছবি দেখতে পাচ্ছ। এই প্রোগ্রামটার কাজ কি বলতে পারবো আমাকে? জাস্ট একটু কাজ বলো যে কি হচ্ছে না হচ্ছে। ইনক্লুড str.h, এটা তোমরা সবাই জানো। তোমার লিংক করা হচ্ছে ইন্টিজার মেইন, এটা তো সবাই জানো। ইন্ট জে, ইন্ট i ইকুয়াল টু 1, জে ইকুয়াল টু i প্লাস প্লাস, তারপর প্রিন্টএফ i এর মান, প্রিন্টএফ j এর মান। তার মানে হচ্ছে প্রথমে এই লাইনে যে ডিক্লেয়ার করা হচ্ছে, একটা ভ্যারিয়েবলের নাম যে ডিক্লেয়ার করা হচ্ছে প্রথম লাইনে। তাহলে এখানে আমরা কি করলাম, চিকন করে লিখে দেই, যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলা। ঠিক আছে, এখানে প্রথম লাইনে। দ্বিতীয় লাইনে কি করেছো ভাইয়া? আই নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছো এবং আই এর ভিতরে 1 কে রেখে দিয়েছো। হ্যাঁ, তারপরের লাইনে কি করা হয়েছে ভাইয়া? জে ইকুয়াল টু আই প্লাস প্লাস, সরি, জে ইকুয়াল টু আই প্লাস প্লাস। তাহলে আমরা আগে এই প্লাস প্লাসের দিকে তাকাই, আই প্লাস প্লাসের দিকে তাকাই। আমরা বলছিলাম আই প্লাস প্লাস মানে কি ভাইয়া? আই প্লাস প্লাস মানে হচ্ছে আই এর মান 1 বাড়াও, আই এর মান 1 বাড়াও, ঠিক না? তাহলে আই প্লাস প্লাস মানে হচ্ছে আই এর মান 1 বাড়াও। আই এর মান কত ছিল? দ্বিতীয় লাইনে আই এর মান 1 ছিল, কিন্তু আই এর মান 1 বাড়াও। এন্ড জে ইকুয়াল টু, যেহেতু আই প্লাস প্লাস লেখা হচ্ছে, তাহলে তোমার মনে হবে আই এর মান 1 বাড়াইলাম, 1 এর সাথে 1 যোগ করলে হয় 2, তারপর সেই 2 কে আমি জে এর মধ্যে রেখে দিলাম। না, কথা কিন্তু এটা হয় নাই। এটা যেটা হবে, সেটা হচ্ছে আগে আই এর মান জেতে গিয়ে জমা হবে, তারপর আই এর মান 1 করে বাড়বে। আবার এই লাইনটা মানে সবকিছু, এখানে সবকিছু আছে। তাহলে এখানে কি আছে ভাইয়া? এখানে আছে হচ্ছে জে ইকুয়াল টু আই প্লাস প্লাস। এটা যেটা হবে, সবার আগে আই এর মানটা গিয়ে জে এর মধ্যে জমা হবে। তাহলে আই এ কত ছিল? আই কিন্তু ছিল 1, আগের লাইনে দেখো আই 1 আছে। তাহলে এই 1টা গিয়ে কোথায় জমা হবে? জে এর মধ্যে। তারপরে আই এর মান 1 বাড়বে, আই ইকুয়াল টু আই প্লাস 1, মানে আই এর মান হবে 2। তাহলে আই প্লাস প্লাস মানে কি ভাইয়া? আগে আই কে অ্যাসাইন করো, তারপরে বাড়াও, তারপরে বাড়াও। আমি এটা এক্সপ্লেন করতেছি, লিখে দেই। তাহলে এটা মানে কি? এটা মানে হচ্ছে
আগে আই এর মান অ্যাসাইন করো মানে দিয়ে দাও, অ্যাসাইন করো, তারপর আই এর মান বাড়াও। তাহলে পোস্ট ফিক্স মানে যদি প্লাস প্লাস পরে আসে তাহলে এটা কি মিন করে, এটা মিন করে আগে অ্যাসাইন করো, আগে রেখে দাও, তারপরে আয়ের মান বাড়াও। তাহলে এটার আগে আয়ের ভিতরে কত ছিল, এটার আগে আয়ের ভিতরে 1 ছিল, এই লাইনে এসে কি হবে, জে এর ভিতরে 1 চলে যাবে এবং আই এর মান 1 বেড়ে 2 হয়ে যাবে। তাহলে কথা কি বুঝতে পারছো? আই প্লাস প্লাস মানে হচ্ছে আগে কি, আগে আই কে অ্যাসাইন করো তারপর আয়ের মান বাড়াও। কিন্তু পাশের উদাহরণটা দেখো, পাশের উদাহরণে কি করা হয়েছে, সেম জিনিস কিন্তু এখানে প্লাস প্লাস আই আই লেখা রাখছে। তাহলে এখানে লেখা আছে জে ইকুয়াল টু প্লাস প্লাস আই, এইটা মানে কি, তাহলে এটা যেহেতু প্লাস প্লাসটা আগে, তার মানে আগে আই এর মান বাড়াইতে হবে, তারপর সেটাকে জে এর ভিতর রাখতে হবে। তাহলে প্লাস প্লাস আগে থাকা মানে কি, এটা যেহেতু আগে আছে আই এর আগে, তার মানে হচ্ছে আগে আই এর মান বাড়াও, তারপর অ্যাসাইন করো। তো কথাটা কি বোঝা গেছে? তাহলে এখন আমরা দেখতে পাচ্ছিলাম আগে কত ছিল, আগের লাইনে আয়ের মান 1 ছিল, এই যে 1, আয়ের মান 1। তারপর এই লাইনে এসে কি হবে, এই লাইনে এসে আগে আয়ের মান বাড়বে, তার মানে আয়ের মান হয়ে যাবে 2, তারপর জে এর ভিতরে এই মানটা গিয়ে স্টোর হবে, তাহলে জে এর ভিতরে যাবে 2। অথচ এর আগের লাইনে কি ছিল, এর আগের কোডটাতে, এই কোডটাতে কি ছিল, এই কোডটাতে এই লাইন বরাবর আই এর মান ছিল 1, কিন্তু এই লাইনে কি হয়েছে, আগে অ্যাসাইন হয়েছে, যেহেতু প্লাস প্লাসটা পরে আছে তাহলে আগে এটা অ্যাসাইন হবে, তাহলে আগে জে এর মান 1 হবে, তারপরে আই এর মান 1 বাড়বে, তাহলে আই এর মান 1 বেড়ে 2 হবে। তাহলে প্লাস প্লাস পরে থাকা মানে কি, বাড়বে পরে, প্লাস প্লাস আগে থাকা মানে কি, বাড়বে আগে। তাহলে দুইটার পার্থক্য একটু আবার খেয়াল করে দেখো, বুঝো কিনা, না বুঝলে বললো, আমি বুঝাই দিব। আজান দিচ্ছে, 2 মিনিট ব্রেক। প্লাস প্লাস পরে থাকা মানে আয়ের মান পরে বাড়াবা, প্লাস প্লাস আগে থাকা মানে আয়ের মান আগে বাড়াই নিবা। আরেকবার বলেন। হ্যাঁ বললাম তো, প্লাস প্লাস পরে থাকা মানে যেখানে প্লাস প্লাস পরে আছে, তাহলে আগে আয়ের মানটা জের মধ্যে গেছে, পরে আয়ের মান বাড়ছে, দেখো, তাহলে আগে আয়ের মধ্যে 1 জের মধ্যে 1 ঢুকছে, তারপর আয়ের মান বাড়ছে। আর এখানে প্লাস প্লাস আগে আছে, এজন্য আগেই আয়ের মান 2 হয়ে গেছে, তারপরে সেই 2টা গিয়ে জের মধ্যে জমা হয়েছে। ভেরি গুড, জাস্ট এটা মনে রাখো।
আমি একদম ক্লিয়ার করে লিখে দিয়েছি যে প্লাস প্লাস পরে থাকা মানে কি। আমার সোজা কথা, যেটা আমি এখানে আই আর জে এর মান নিয়ে কাজ করতেছি, তাহলে প্রথমত তুমি এখানে কি পাবা বলো। এই প্রোগ্রামটা শেষ হইলে, হ্যাঁ, এই প্রোগ্রামটা শেষ হইলে তুমি আই এর ভিতরে কত পাবা, জে এর মধ্যে কত পাবা, সেটা আমাকে জাস্ট বলো। বাম পাশের প্রোগ্রামটা শেষ হইলে আই এর ভিতর কত পাবা, জে এর ভিতরে কত থাকবে সেটা বলো। বাম পাশের প্রোগ্রামটা শেষ হলে এই লাইনে তো আই এর ভিতরে 1 আছে, পরের লাইনে যেহেতু প্লাস প্লাস আই এর পরে পাইছি আমি, তার মানে কি আগে জে এর ভিতরে আই এর মানটা অ্যাসাইন হবে, এই যে আগে অ্যাসাইন পরে বাড়ানো, তাহলে আই এর মানটা জে এর মধ্যে চলে যাবে, আগে অ্যাসাইন হবে, তারপরে আই এর মান বাড়বে। তাহলে জে এর মধ্যে কত থাকবে, জে এর মধ্যে 1 থাকবে, আর আই এর মধ্যে এখন 2 থাকবে। বুঝতে পারছো এই লাইন শেষে? তাহলে আমি বলতে পারি জে এর ভিতরে 2 থাকবে আর আই এর ভিতরে 1 থাকবে। সরি, 2 কেন, জে এর ভিতরে আগে 1 থাকবে এন্ড আই এর ভিতরে 2 থাকবে। বাট একই রকম কোড, হুবহু সেম জিনিস, জাস্ট আমি কি করছি এখানে প্লাস প্লাসটা আগে দিয়েছি। এতে কি হবে, এতে আগে আই এর মানটা বাড়বে, 1 ছিল এখন আই এর মান হয়ে যাবে 2, তারপরে সেই বাড়া মানটা গিয়ে জে এর মধ্যে জমা হবে, কারণ জে ইকুয়াল টু লিখছো, তাহলে জে এর মধ্যে 2 হবে। তো পার্থক্যটা কি বুঝতে পারছো? এবার জে এর মধ্যে 2 আর আই এর মধ্যেও 2, একই রকম কোড, জাস্ট প্লাস প্লাস আগে আর পরে দেওয়ার কারণে আমার আই জে এর মধ্যে মানের চেঞ্জ আসছে। এখানে জে 1 আই 2 আর এখানে জে 2 আই 1। এই কথাটা মনে রাখো, জাস্ট এই দুটো কথা মনে রাখলেই হবে। প্লাস প্লাস পরে থাকা মানে আগে অ্যাসাইন করবা মান, এই যে আগে জে এর মধ্যে আই কে ঢুকাই দিবা, ঢুকাই দেওয়া মানে অ্যাসাইন করা, তারপরে আই এর মান বাড়াবা। আর প্লাস প্লাস আগে থাকা মানে আগে আই কে বাড়াই নিবা, আই এর মধ্যে 1 ছিল, তাহলে এখানে বাড়াবো, প্লাস প্লাস মানে তো বাড়ানো, তাহলে আই এর মান হয়ে যাবে 2, তারপরে সেই বাড়ানো মানটা গিয়ে জে এর ভিতরে অ্যাসাইন হবে। আচ্ছা ভাইয়া, জে ইকুয়াল টু 2 আবার বললেন, এই যে ভাইয়া বললাম তো প্লাস প্লাস আই, প্লাস প্লাসের কাজ কি, প্লাস প্লাস মানে তো হচ্ছে ইনক্রিমেন্ট, প্লাস প্লাস মানে হচ্ছে ইনক্রিমেন্ট, বাড়ানো। তাহলে প্লাস প্লাসটা যেহেতু আই এর আগে আছে, তাহলে তোমাকে যেটা করতে হবে আগে আই কে বাড়াইতে হবে। তাহলে আই এর মধ্যে 1 ছিল, তাহলে আই কে বাড়াইলে কত হবে, আই এর ভিতরে 2 যাবে, ঠিক না? আই এর ভিতরে 2 থাকবে এখন, তারপরে যে ইকুয়াল, এপাশে তো জে ইকুয়াল টু দেয়া ছিল, তারপরে আই এর মানটা গিয়ে জে এর মধ্যে জমা হবে, তাহলে জে এর মধ্যেও 2 যাবে, ভিতরেও 2 থাকবে, তাহলে জে এর ভিতরে 2 আই এর ভিতরে 2। কিন্তু এখানে কি হয়েছিল, এখানে আই এর ভিতরে 1 আছে, কিন্তু এটাও তো ইনক্রিমেন্ট অপারেটর, এটাও ইনক্রিমেন্ট অপারেটর, বাট এই অপারেটরটা কি পরে আছে, তার মানে বাড়াইতে হবে পরে, আগে তোমাকে আই এর মানটাকে জে এর ভিতরে দিয়ে দিতে হবে। তো আই এর ভিতরে 1 আছে, তাহলে 1টা জে এর ভিতরে চলে গেল, তাহলে জে এর মধ্যে থাকবে 1, তারপরে আই এর মান বাড়বে, তাহলে আই এর মান 1 + 2, 1 + 1 মানে 2। আচ্ছা এখন ক্লিয়ার আশা করি। এই দুইটা জিনিসের পার্থক্য বুঝতে পারছো? তাহলে ডিক্রিমেন্ট পারবা না। এখন ডিক্রিমেন্ট যদি একই জিনিস আমি তোমাকে বলি যে একই রকম, যে আই মাইনাস মাইনাস কি আর মাইনাস মাইনাস আই কি, এই দুইটা এক্সপ্লেন করতে পারবা না? এখানে এই দুইটাই তো হচ্ছে কি ডিক্রিমেন্ট অপারেটর, দুইটাই হচ্ছে ডিক্রিমেন্ট অপারেটর, বাট একটা মানে কি, আশা করি বুঝতে পারছো। পরে থাকা মানে কি, আগে আয়ের মান অ্যাসাইন করব পরে কমাবো, আর আগে থাকা মানে কি, আগে কমায় নিব তারপরে অ্যাসাইন করব। আচ্ছা, আই থিংক এটা বুঝতে পারছো মোটামুটি সবাই। বিটওয়াইজ অপারেটর নিয়ে আজকে কিছু বলবো না, কারণ বিটওয়াইজ অপারেটর সামনে আছে কাহিনী। তোমরা এখনো গেট পড়ো নাই তো, লজিক গেট পড়ো নাই, তোমাদের ওই সাইম ভাইয়া লজিক গেট পড়াবে, ওর জন্য আমিও ওয়েট করে আছি, ও পড়াইলে আমার ব্যাপারগুলো আরো ক্লিয়ার হইতো সুন্দর করে। ছুটি দিব ভাই, একটু ওয়েট করো, এখনো তো 1 ঘন্টা ক্লাস হইলো না, একটু ওয়েট করো, ছুটি দিয়ে দিব, একবারে নামাজের নামাজের গ্যাপ মানে বিরতি দিয়ে দিব। ওকে,
তাহলে আই থিঙ্ক ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর গুলো বোঝা হয়ে গেছে। এখন আমরা সামনে আরেকটু যাই। আচ্ছা, এখানে তোমাদের বিটওয়াইজ অপারেটর নিয়ে একটু ডিটেলসে বলা আছে, তো বিটওয়াইজ অপারেটরটা পড়াই দিই আজকে। বিটওয়াইজ অপারেটর নাম শুনেই বোঝা যাচ্ছে যেখানে বিট নিয়ে কাজ আছে। বিট নিয়ে কাজ আছে। বিট মানে কি ভাইয়া? বিট মানে হচ্ছে এক একটা ডিজিট, রাইট? বিট মানে হচ্ছে বাইনারিতে এক একটা ডিজিট। যেমন তোমরা জানো যে তোমাকে যদি বলা হয় 100, বা তোমাকে ধরো 100 না বলে আমি যদি তোমাকে বলি ধরো কত বলবো, ধরো 23, এই সংখ্যাটাকে বাইনারিতে কনভার্ট করো, তাহলে আশা করি তোমরা সবাই পারবা না? 23-এর বাইনারি কি বলো? 23-এর বাইনারি কি? তোমরা সবাই বাইনারিতে কনভার্ট করতে পারা উচিত, মুখে মুখে করতে পারা উচিত। তোমাদের সাইম ভাই তোমাদের শেখানোর কথা শিখাইছো মনে হয়। প্রথমটাকে 1 দিব, 2, 4, 8, তারপর কত 16, তারপর 32, ঠিক না? এভাবে করে তো কনভার্ট করে, ঠিক না? তোমাদের পারা উচিত তো। তাহলে 23-কে বাইনারি করলে কি হবে বলো? 23-কে বাইনারিতে কনভার্ট করলে কত হবে? তাহলে আমরা কিভাবে ক্যালকুলেশনটা করি মনে আছে না? যে 23 আমার এই সংখ্যাগুলোর মধ্যে কোনটার মধ্যে যায়? আগে 16-র মধ্যে যায়। 16-র পরে যাওয়ার পরে বাকি থাকে কত? ওখানে 4 আর 3 7, 8-এর মধ্যে যায় না, মানে 4-এর মধ্যে যায় একবার। 16 আর 4 হচ্ছে কত? 20, আরো থাকে 3, 3 মানে 2-এর নিচে 1, 1-এর নিচে 1। তাহলে এই সংখ্যাটা কিন্তু এখন আমি বাইনারিতে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি, যেখানে কিছু নাই সেখানে তো 0, 8-এর নিচে 0। তাহলে 10111, এটা হচ্ছে আমাদের 23-এর বাইনারি। 1011, ভেরি গুড। এখন আমি তোমাকে বললাম ধরো অন্য আরেকটা সংখ্যা দিলাম, কত দিব? ধরো তোমাকে যদি আমি 13 দিই, 13 এর বাইনারি করে দাও। 13 এর বাইনারিও তোমাদের পারা উচিত। 13 এর বাইনারি হলে প্রথমত কে যাবে? 8-এর ঘরে যাবে, রাইট? তারপর হচ্ছে সরি, এটা 8-এর ঘরে তো 1 যাবে। তারপর আমাদের কত থাকে? 5 থাকে। 5 হলে 4-এর মধ্যে একবার যাবে আর 1-এর মধ্যে একবার যাবে, এটা 0। তাহলে 1101, এটা হচ্ছে আমাদের সেই 13-র বাইনারি। এখন তোমাকে বলা হলো বিটওয়াইজ এন্ড অর নট করো। বিটওয়াইজ এন্ড অর নট করো। একটু আগে তোমরা যে এন্ড আর অর শিখছো, তোমাদের একটু আগে যে এন্ড আর অর শিখাইছি, এন্ড আর অর, সেগুলো ছিল লজিক্যাল এন্ড লজিক্যাল নট। মনে আছে? এন্ড এর ক্ষেত্রে কি হইতো? এন্ড এর ক্ষেত্রে দুইটা 1 হলেই শুধুমাত্র আউটপুট 1 হওয়া সম্ভব ছিল, ঠিক না? একটা 0 হইলেই হইতো, একটা 0 হইলেই পুরো রেজাল্ট 0। এটা 1, এটা 0, তাইলেই রেজাল্ট 0। আর 0 0 হলে তো 0ই। এটা ছিল এন্ড এর ক্ষেত্রে। আর অর এর ক্ষেত্রে কেমন ছিল? অর এর ক্ষেত্রে ছিল যে দুইটার যে কোনো একটা 1 হলে অ্যান্সার তো 1 হবেই। কেউ যদি 0 বলে আরেকজন যদি 1 বলে তাহলেও 1, আবার কেউ যদি 1 বলে আরেকজন যদি 0 বলে তাহলেও 1, দুইজন যদি 0 বলে তাইলে তো 0ই। তাহলে এটা ছিল আমাদের অর এবং এন্ড এর লজিক্যাল অপারেশন। এখন আমরা ঠিক সেম কাজটাই করব, কিন্তু সেটা বিট ওয়াইজ করব, মানে বিট বাই বিট করব। কিভাবে বিট বাই বিট? যেমন তোমাকে বলা হলো একটা সংখ্যা ইনপুট দিল, হ্যাঁ, ধরো এ, এর মধ্যে হচ্ছে 23, বি এর মধ্যে হচ্ছে 13। এখন যদি তোমাকে বিট ওয়াইজ অর করতে বলে, তোমরা তো অর মানে তো দেখছিলাই যে অর মানে কি? অর মানে হচ্ছে দুইটা এরকম দাগ। এন্ড মানে তো দেখছিলাই যে দুইটাই যে এরকম এম্পারসেন্ট সাইন। আর এখন যদি তোমাকে বলা হয় যে শুধু, এগুলো ছিল লজিক্যাল, এগুলোকে একটু ব্র্যাকেটের মধ্যে আটকায় ফেলি, এগুলো ছিল লজিক্যাল অপারেশন। আমরা তো লজিক্যাল দেখতেছি না, আমরা দেখবো। আচ্ছা, এটাকে পাশে রেখে দিই। আমরা এখন দেখতে চাচ্ছি বিট ওয়াইজ অর এন্ড নট। যেমন এখন যদি তোমাকে বলা হয় যে এ অর বি, এটা মানে কি? এ অর বি, এটা মানে কি? এটা যেটা হবে, তাহলে এ সংখ্যাটাকে আমরা একটু লেখার চেষ্টা করি যে 1,
এ হচ্ছে 1 0 1 1 1, এটা মানে হবে এরকম, এ কে ভাঙলে হবে 1 0 1 1 1। ঠিক সেম ভাবে বি কে ভাঙলে কত পাওয়া যাবে? 0 1 1 0 1। এখন এ অর বি মানে হচ্ছে প্রত্যেকটা বিট বাই বিট চিন্তা করো। এই যে এখানে এ আর 1, এই দুইটা 1 কে যদি অর করি কি হবে? দুইটা 1 কে যদি আমি অর করি কি হবে দেখো, অর গেটের মধ্যে দুইটা 1 হলে অ্যান্সার কি হয়? 1। তাহলে এটা অ্যান্সার হবে 1। বিট বাই বিট চিন্তা করবো এবার। তারপরে এই 1 আর 0, 1 আর 0 কে অর করলে কি হবে? অর গেটে দেখো এই যে 0 আর 1 অথবা 1 আর 0, এটাকে করলে দুইটা জায়গায় 1 পাই আমরা। তাহলে এখানে অ্যান্সার হিসেবে আসবে হচ্ছে আমার 1। 3 নম্বর কলাম দুইটা 1, তাহলে কি আসবে? দুইটা 1 হলে অ্যান্সারও আমার 1, আমি জানি। তারপরে এই দুইটা 0 1, 0 1 করলেও 1 আসবে। তারপর 1 আর 0 এটা করলেও আমার 1 আসবে। তাহলে এটাকে বলা হচ্ছে আমাদের যে অপারেশনটা, এটার নাম হচ্ছে এ অর বি। ঠিক আছে? আবার তোমাকে বলা হলো যে না, এবার অর বি না, তুমি এবার এ এন্ড বি করো। তাহলে আবার আগের মতো এ কে লিখি, একে হচ্ছে 1 0 1 1 1, আর বি কে লিখবো আমরা 0 1 1 0 1। এখন তোমাকে যে অপারেশনটা করতে বলছে সেই অপারেশনটা হচ্ছে এরকম, এ এন্ড বি। তাহলে একটা এন্ড মানে হচ্ছে এটাকে বিট বাই, এটাকে বলা হয় বিট ওয়াইজ অপারেটর। তাহলে এক্ষেত্রে দুইটা 1 থাকলে তাদের এন্ড কি হবে দেখো, দুইটা 1 থাকলে তাদের এন্ডের রেজাল্ট কি হয়? 1। বাট দুইটার একটা যদি 0 হয়ে যায় তার মানে রেজাল্ট 0। তাহলে এক্ষেত্রে তোমাকে যদি এন্ড করতে বলা হয়েছে, তার মানে দুইটা 1 থাকা মানে হচ্ছে অ্যান্সার 1। এখানে 0 চলে আসছে, তার মানে এটা 0 হয়ে যাবে। এখানে দুইটাই 1, তার মানে অ্যান্সার হচ্ছে 1। এখানে একটা 0 চলে আসছে, তার মানে অ্যান্সার অবশ্যই 0 হবে। আবার এখানে আমাদের একটা 0 চলে আসছে, তার মানে অ্যান্সার অবশ্যই 0 হবে। তাহলে এভাবে বিট বাই বিট এন্ড এবং অর করা যায় চাইলে। ঠিক আছে? তাহলে এটাকে বলা হচ্ছে বিট বাই বিট। হ্যাঁ, বিট বাই বিট, একটা অর চিহ্ন বা একটা এন্ড চিহ্ন। বাট যদি দুইটা অর চিহ্ন থাকে সেটা কিন্তু আবার লজিক্যাল হয়ে যাবে, লজিক্যাল অর হয়ে যাবে। আর লজিক্যাল অর হলে কি হয় সেটা তো আমরা একটু আগেও দেখাইছি। লজিক্যাল তখনই আসে যখন তোমাকে কোনো সিদ্ধান্ত নিতে হয়, যুক্তির উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নিতে হয়। এখানে তো সিদ্ধান্ত নিতে হচ্ছে না, জাস্ট ক্যালকুলেট করে বসাই দিচ্ছ এখানে। বাট ওই যে আমরা একটা সিনারিও দেখলাম না, যে কোনো সিদ্ধান্ত নিতে হচ্ছে, তোমার এন এর মান কি 80 থেকে বড় কিনা এবং এন এর মান কি 100 থেকে ছোট কিনা, তার উপর ভিত্তি করে তুমি এ প্লাস দিবা। এই যে একটা সিদ্ধান্ত নিচ্ছ কোনো কিছুর উপর বেস করে, তখন তোমাকে লজিক্যাল আসতে হবে, তখন তোমাকে লজিক্যাল অপারেটর ব্যবহার করতে হবে। আর ভাইয়া তাহলে এই আমাদের বিটওয়াইজ অপারেটর কোথায় ব্যবহার করব? বিটওয়াইজ অপারেটর ব্যবহার তোমাদের আপাতত এই লেভেলে নাই, আমরা বুয়েটের থার্ড ইয়ারে এসে এই বিটওয়াইজ অপারেটরের কাজগুলো একটু একটু করি। আরো কিছু কাজ আছে বিটওয়াইজ অপারেটরের, যেমন লেফট শিফট, রাইট শিফট। তোমাদের যদি একটু বলে দেই, জিনিসগুলো খুব ইন্টারেস্টিং, আমি তোমাদের শিখাই দিই একটু। হ্যাঁ, শিফটিং, শিফটিং দুই রকমের, একটাকে বলা হয় লেফট শিফট, একটাকে বলা হয় রাইট শিফট। শিফটিং কি জিনিস? যেমন ধরো তোমার কাছে একটা সংখ্যা আছে শুধু 1, এই 1টাকে তুমি যদি এরকম করো, লেফট শিফট করো, 1 সংখ্যাটাকে তুমি যদি লেফট শিফট করো তাহলে কি হবে? লেফট শিফট যদি আমরা করি, এটাকে লেফট শিফট, তার মানে এটা এক ঘর বামে চলে যাবে, এটা হয়ে যাবে এরকম 1 0। তারপর এটাকে আরো আবার লেফট শিফট করলে কি হবে? এই সংখ্যাটাকে যদি আমি 10কে যদি আবার লেফট শিফট করি, তাহলে এটা হয়ে যাবে এরকম তোমার 1 0 0 1 0 0। ঠিক আছে? 1 0 0। তাহলে লেফট শিফট করা মানে কি ভাইয়া?
লেফট শিফট করা মানে কি? লেফট শিফট করা মানে এক ঘর পেছনে লেফটে নিয়ে আসা। দেখো এখানে ও একা ছিল, বাট এই ওয়ান যে এখন এই ওয়ানটা কি হয়ে গেছে, এক ঘর লেফটে চলে আসছে। তারপর এটাকে আমি আবার শিফট লেফট শিফট করছি, তার মানে কি এই ওয়ানটা আরো এক ঘর বামে চলে আসছে। তাহলে লেফট শিফট মানে আসলে বামে নিয়ে আসা এবং ডানে 0 অ্যাড করা। আবার ঠিক সেম ভাবে রাইট শিফট কি হতে পারে ভাইয়া? রাইট শিফট হচ্ছে ডানে নিয়ে যাওয়া। যেমন ধরো তোমার কাছে একটা সংখ্যা আছে, সেটা হচ্ছে এরকম, ধরো তোমার কাছে এরকম সংখ্যা আছে 1000, এটা মানে কত? বাইনারিতে এটা মানে কিন্তু 8, তোমরা সবাই জানো, রাইট? 8। তাহলে এটাকে আমি যদি রাইট শিফট করি এক ঘর, রাইট শিফট করি তাহলে কি হবে? এটা হয়ে যাবে তোমার 100, মানে এক ঘরকে আমি কি করছি, ডানে নিয়ে গেছি। ঠিক আছে, এক ঘর আমি ডানে নিয়ে গেছি। এখন সেটাকে যদি আমি যদি আবার রাইট শিফট করি, 1 কে এক ঘর ডানে নিয়ে গেছি। এখন সেটাকে আমি আবার যদি রাইট শিফট করি তাহলে কি হবে? তাহলে এটা আরো কমে যাবে, 10 হয়ে যাবে। ঠিক আছে, একটু খেয়াল করে দেখো। হ্যাঁ, কি কাজে লাগে তোমার বিটওয়াইজ অপারেটর? শফিউল ইসলাম, বিটওয়াইজ অপারেটর কাজ আমরা শিখবো হয়তো সামনে গিয়ে। আপাতত বিটওয়াইজ অপারেটর কিভাবে কাজ করে সেটা শিখলাম। আচ্ছা, এখন রাইট শিফট এবং লেফট শিফটের মানে কি সেটা যদি একটু বোঝানোর চেষ্টা করি, একটু খেয়াল করে দেখো তো। এটা ছিল 8, এটা ছিল 8। 8 কে যখন তুমি এক ঘর রাইট শিফট করছো সেটা কত হয়ে গেছে? এই সংখ্যাটা কত? এটা কিন্তু 4। সেটাকে যখন আবার এক ঘর রাইট শিফট করছো কত হয়ে গেছে? 10, এটা কিন্তু 2। তাহলে একটু এটার অবজারভেশনটা খেয়াল করো তো। রাইট শিফট করা মানে কি? 8 হয়ে গেছে 4, এটাকে আবার রাইট শিফট করছো হয়ে গেছে 2। তাহলে রাইট শিফট করা মানে আসলে মান কমানো, অর্ধেক করে ফেলা। ঠিক আছে, যত ছিল এটা অর্ধেক হয়ে যাবে, এটা থেকে আরো অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, আর লেফট শিফট করা মানে কি? এটা ছিল কত? 1, 1 থেকে হয়ে গেছে 2, 2 থেকে হয়ে গেছে 4, এটাকে আরেক ঘর রাইট শিফট করলে এটা হয়ে যাবে কত? 8। তাহলে লেফট শিফট করা মানে সংখ্যাটাকে ডাবল করে করে বাড়ানো। কথাটা কি বুঝতে পারছো? ভেরি গুড। 2 এর পাওয়ারে কমানো, 2 এর পাওয়ারে বাড়ানো, ভেরি গুড। তাহলে লেফট শিফট মানা আসলে আমরা বলতে পারি লেফট শিফট মানে আসলে 2 এর পাওয়ার করে করে 2 এর পাওয়ারে বাড়ানো। আর রাইট শিফট মানে কি? 2 এর পাওয়ারে কমানো। এগুলো এখনো ইমপ্লিমেন্টেশন তোমরা পাবা না, এখন কোথায় ব্যবহার করা লাগে ভাইয়া, কি করা লাগে, এটা এখনো পারবা না, বাট তোমাকে এই জিনিসগুলো বুঝতে হবে। হ্যাঁ, তোমাকে হয়তো এমসিকিউ আসবে যে 16 কে 3 ঘর লেফট শিফট করলাম কত হবে বলো? ঠিক আছে, বা 2 কে আমি 3 ঘর রাইট শিফট করলাম কত হবে বলো? আমাকে একটু বলো। আমি তোমাদের যদি এখন একটা কোয়েশ্চেন করি, একটা এমসিকিউ কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে 2 কে আমি 3 ঘর রাইট শিফট করব কত হবে তাহলে? সেটা কত অ্যান্সার দিবে বলো? তাহলে রাইট শিফট করা মানে কি ভাইয়া? রাইট শিফট করা মানে 2 এর পাওয়ার আকারে কমানো। তাহলে 2 কে একবার রাইট শিফট করলে 2 অর্ধেক হয়ে যাবে 1, সেটাকে আবার রাইট শিফট করলে 1 এর অর্ধেক কত? 1 কে অর্ধেক করলে তো ভগ্নাংশ মানে 0 আসবে, 0, সেটাকে আর অর্ধেক করলে 0। তাহলে 2 কে 3 ঘর রাইট শিফট করলে আমি 0 পাবো। আর 2 কে যদি 3 ঘর লেফট শিফট করি তাহলে এটা অ্যান্সার হবে কত? রাইট শিফট অ্যান্সার হবে 0। কিভাবে? 2 থেকে 1, 1 থেকে 0, 0 থেকে 0। আর এখন বলা হলো 2 কে 3 ঘর লেফট শিফট করলে কত পাবা? তাহলে এটা করলে কত হবে? 2 কে ডাবল হয়ে 2 একবার লেফট শিফট হয়ে যাবে 4, 4 কে আরেকবার লেফট শিফট করলে হয়ে যাবে 8,
8 কে আরেকবার লেফট শিফট করলে হয়ে যাবে 16, তাহলে অ্যান্সার হবে কত? 16। তাহলে তোমরা কি বুঝতে পারছো যে শিফটিং এর ব্যাপারটা কিভাবে আসতেছে? তাহলে রাইট শিফট করা মানে কি 2 এর পাওয়ারে কমানো, মানে অর্ধেক অর্ধেক হয়ে যাবে, হাফ 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 হয়ে যাবে। আর লেফট শিফট করা মানে কি বাড়ানো, ডাবল ডাবল করে ফেলা, ঠিক আছে? আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো। আপাতত আজকে আমরা কিন্তু অপারেটর নিয়ে অনেক ডিটেলস পড়লাম। আমরা বিট ওয়াইজ অপারেটর শিখলাম, আমরা লেফট রাইট শিফটিং যেটা আছে সেটা শিখলাম, আমরা ডিক্রিমেন্ট অপারেটর, ইনক্রিমেন্ট অপারেটর, এটা তো খুবই আসে, যে প্লাস প্লাস কি আর প্লাস প্লাস আই কি আর আই প্লাস প্লাস কি, এটা কিন্তু খুবই বেশি, অনেক বেশি জনপ্রিয় কোয়েশ্চেন একটা, এগুলো আসবেই, ঠিক আছে, পরীক্ষায় আসবে। তারপর হচ্ছে যেরকম উদাহরণ দিয়ে বলে দিবে যে আয়ের মধ্যে কত আছে আর জে এর মধ্যে কত আছে বলো, এই কোয়েশ্চেন করে দিবে। তখন তোমাকে প্রোগ্রাম দেখে বুঝতে হবে যে প্রত্যেক লাইনে লাইনে মনে মনে ক্যালকুলেশন করে আয়ের ভিতরে এখানে 1 আছে, তারপর এখানে জে এর ভিতরে 1 গেল, আয়ের মানে 1 বাড়লো, এভাবে প্রত্যেক লাইন করে করে কিন্তু তোমাকে মনে মনে বের করতে পারতে হবে। আমি কি বুঝাতে পারছি? আর এখানে গ্রেডিং সিস্টেমটা তোমাদের শিখাইছি যে কিভাবে করা যায়, বাট এখানে টোটাল কোড শিখাই নাই, আমি কোড শিখাবো কিভাবে এটা কোড করতে হয়। হ্যাঁ, আমরা কয়দিন পরেই মোটামুটি ছোটখাটো যে কোনো প্রোগ্রাম যদি আমাদের কেউ লিখতে দেয় আমরা লিখে দিতে পারবো সি প্রোগ্রামে। এরকম একটা যদি ক্যাপাবিলিটি অর্জন করতে পারি আমরা, তাহলে মনে করবা যে মোটামুটি সি শিখা হয়ে গেছে। 1 কে লেফট শিফট করলে 10 হয়। হ্যাঁ, আমরা বিট ওয়াইজ কাজ করতেছি না, প্রত্যেক বিট ওয়াইজ বাইনারি ডিজিট নিয়ে কাজ করছি, ঠিক আছে? বাইনারি ডিজিট থেকে আসছে বিট, সো ওই বিট ওয়াইজ অবশ্যই বাইনারি সংখ্যার উপরে কাজ করছে। এই তো মোটামুটি 36 জন আছো মাত্র এই পর্যন্ত ক্লাস। আমি নোটটা আমাদের গ্রুপে আপলোড করে দিব, মানে আমার ওই গুগল ড্রাইভের লিঙ্কটাতে আপলোড করে দিব, ওখান থেকে দেখে নিও। ভাইয়া ছোট ও বড় হাতের অক্ষর প্রদর্শনী প্রোগ্রাম বই থেকে বুঝাই দেন। আচ্ছা ঠিক আছে, বুঝাই দিব, সমস্যা নাই, বুঝাই দিব। তোমাদের এই প্রোগ্রামটা মনে হয় একটা প্রোগ্রাম ছিল, তোমরা বাসায়, এটাকে আমি বলছিলাম বাসায় একটু দেখতে এই প্রোগ্রামটা, ছোট হাতের বড় হাতের এটা নাকি। আর তোমাদের যদি নিজস্ব কোনো প্রবলেম থাকে যে ভাইয়া এই প্রোগ্রামটা একটু বুঝাই দিলে ভালো হয়, সেটা আমাকে বললো, আমি সেটাও দেখাই দিব, কোনো সমস্যা নেই। যে সংখ্যা থাকে তাকে তার অর্ধেক বা দ্বিগুণ হবে। হ্যাঁ, যে সংখ্যা থাকবে তার অর্ধেক বা দ্বিগুণ হবে। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত থাকুক, বাসায় একটু সময় দাও, চ্যাপ্টার গুলো আসলে কঠিন, জিনিসগুলো আসলে কঠিন, বাট নতুন ভাষা শিখতেছো, কঠিন কাজ করতেছো, দ্যাটস ওয়াই তোমাদের সবাইকে কংগ্রাচুলেশনস, তোমাদের অনেক সাহস। আর ইনশাল্লাহ পড়তে পড়তে শেষ হয়ে গেলে ভালো। হ্যাঁ, বোঝা যত তাড়াতাড়ি শেষ হয়ে যায় তত তাড়াতাড়ি ভালো, ঝামেলা রেখে দিলে আরো বাড়বে। সো বাসায় এখন যারা নামাজ পড়তে পারো পড়ে ফেলো, আর ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ।